স্নানাহারের জন্য উঠি উঠি করিতেছিলাম। বেলা 10:30 বাজিয়া গিয়েছিল। এমন সময় পাশের ঘরে টেলিফোনের ঘণ্টি বাজিয়া উঠিল। বোমকেশ উঠিয়া গিয়ে ফোন ধরিল। শুনিতে পাইলাম সে বলিতেছে, হ্যালো, কে আপনি? বিধুবাবু? ও নমস্কার নমস্কার, কি খবর? বলেন কি, আমায় যেতে হবে? তা বেশ, কত নম্বর? ও আচ্ছা, আধ ঘন্টার মধ্যে গিয়ে পৌঁছব। পাঞ্জাবির বোতাম লাগাইতে লাগাইতে বোমকেশ ঘর হইতে বাহির হইয়া আসিয়া বলিল, চল হে, একটু ঘুরে আসা যাক। একটা খুন হয়ে গেছে, বিধুবাবু স্মরণ করেছেন। আমি দাঁড়িয়া জিজ্ঞাসা করিলাম, কোন বিধুবাবু? ডেপুটি কমিশনার? বোমকেশ হাসিয়া বলিল, হ্যাঁ তিনি। আমার ওপর এত দয়া কেন হলো বুঝতে পারছি না। নিজের ইচ্ছায় যে ডাকেননি, তা তার কথার ভাবেই বোঝা গেল। বোধহয় ওপর থেকে হুড়ো এসেছে। পুলিশের ডেপুটি কমিশনার বিধুবাবুর সঙ্গে কাজের সূত্রে আমাদের আলাপ হইয়েছিল। ইনি বেশ মুরব্বী গোছের লোক ছিলেন। দেখা হলেই প্রাম্ভারিকভাবে বোমকেশকে অনেক সদুপদেশ দিতেন। বোমকেশ যে বুদ্ধি ও কর্মদক্ষতায় তাধার অপেক্ষা সর্বাংশে ছোট, এই কথাটি ঘুরাইয়া ফিরাইয়া নানাভাবে প্রকাশ করিবার চেষ্টা করিতেন। মুকেশ অত্যন্ত বিনীতভাবে থাকে লেকচার শুনিত আর মনে মনে হাসিত। বিধুবাবু নিজের গুণ গরিমার বর্ণনা করিতে করিতে অনেক সময় পুলিশের অনেক গূঢ় খবর প্রকাশ করিয়া ফেলিতেন। তাই পুলিশ সংক্রান্ত কোনো খবর প্রয়োজন হইলে বোমকেশ থাকে সমীপে উপস্থিত হইয়া এক দফা লেকচার শুনিয়া আসিত। যৌবনকালে বোধ করি বিধুবাবু একেবারে নির্বোধ ছিলেন না। বিশেষত এই বয়স পর্যন্ত তাহার অসাধারণ ধৈর্য ও কর্মোৎসাহ ছিল। কিন্তু পুলিশ আইনের কলে পড়িয়া তাহার বুদ্ধিটা যন্ত্রবৎ হইয়া পড়িয়েছিল। সহকর্মীরা আড়ালে থাকে বুদ্ধুবাবু বলিয়া ডাকিত। যাই হোক, তাড়াতাড়ি কিছু জলযোগ করিয়া লইয়া আমরা দুজনে বাহির হইলাম। বাসে যথাস্থানে পৌঁছিতে মিনিট 20 সময় লাগিল। স্থানটা শহরের উত্তরাংশে, ভদ্র বাঙালি পল্লীর কেন্দ্রস্থল। নম্বর খুঁজিতে খুঁজিতে চোখে পড়িল একটি বাড়ির দরজায় 2 জন লাল পাগড়ি দাঁড়াইয়া সতর্কভাবে গোঁফে চাড়া দিতেছে। বুঝিলাম এই বাড়িটাই ঘটনাস্থল। বোমকেশের নাম শুনিয়া কনস্টেবল দ্বয় পথ ছাড়িয়া দিল। আমরা প্রবেশ করিলাম। বাহির হইতে দেখিলে দোতলা বাড়িটা ছোট বলিয়া মনে হয়, কিন্তু ভিতরে বেশ সুপ্রসর অবস্থাপন্ন লোকের বাড়ি হইয়া মনে হয়। বাড়িতে প্রবেশ করিয়াই সম্মুখের খোলা দালানে বড় বড় তবে বাহারে তালগাছ সাজানো রহে আছে চোখে পড়িল। একটা প্রকাণ্ড কাচের পাত্রে লাল মাছ খেলা করিতেছে। দালানের 3 ধারে বারান্দাযুক্ত কয়েকটি ঘর। প্রবেশদ্বারের সম্মুখে দালানের অপর প্রান্তে উপরে উঠিবার 2 মুখ সিঁড়ি। ডান ধারের একটা ঘরে অনেক লোক গিসগিস করিতেছে দেখিয়া আমরা সেই দিকেই গেলাম। দেখিলাম ঘরের মধ্যতলে টেবিলের সম্মুখে স্থূলকায় পক্কগুম্ফ বিধুবাবু ভ্রু কুঞ্চিত করিয়া বসিয়াছেন। বাড়ির চাকারের এজেহার হইয়া গিয়েছে, বামুনের এজেহার হইতেছে। লোকটা কান্দ কান্দ মুখে জোর হস্তে দাঁড়ায়া বিধুবাবুর কড়া কড়া প্রশ্নের জবাব দিতেছে ও ধমক খাইয়া চমাকায়া চমাকায়া উঠিতেছে। কয়েকজন নিম্নতন পুলিশ কর্মচারী চারিদিক ঘিরিয়া দাঁড়ায়া আছে। আমাদের দেখিয়া বিধুবাবুর মুখ আরও অপ্রসন্ন হইয়া উঠিল। তিনি বলিলেন, আপনারা এসেছেন, বসুন। বিশেষ কিছু নয়, একটা খুন হয়েছে, সামান্য ব্যাপার। কে আসামি তাও পরিষ্কার বোঝা যাচ্ছে। ওয়ারেন্টও ইস্যু করিয়ে দিয়েছি, কিন্তু কর্তার হুকুম হলো আপনাকে ডাকতে, তাই কর্তার ইচ্ছায় কর্মকে এখন করো। দেখিল বরামোর কিছু নেই, কৈতবাদের অপার মহিমা। দেবতা একটু প্রসন্ন হইলেন। এ বাড়ির কর্তা কোরালীবাবু গতরাত্রে ঘুমন্ত অবস্থায় খুন হয়েছেন। মৃত্যুর ধরনটা একটু নূতন গোছের, তাই সাহেব একেবারে ঘাবড়ে গেছেন। কিন্তু আসল ব্যাপার খুব সহজ। কোরালীবাবুর এক ভাগনে মতিলাল, সেই এ কাজ করেছে আর করেই ফেরার হয়েছে। বোমকেশ বিনীতভাবে বলিল, কোরা থেকেই সমস্ত কথা না বললে আমার মত লোকের বুঝে ওঠা সম্ভব নয়। দয়া করে একটু খোলসাভাবে বলবেন কি? বিধুবাবুর মুখের মেঘ সম্পূর্ণ কাটিয়া গেল। তিনি একটু প্রাণভারী হাস্য করিয়া বলিলেন, একটু বসুন, এই লোকটির এজেহার শেষ করে নেই, তারপর সব কথা আপনাকে বুঝিয়ে বলবো। পাচক ব্রাহ্মণটা তখনও দাঁড়াইয়া কাঁপিতেছিল। বিধুবাবু তাহাকে প্রচণ্ড এক ধমক দিয়া বলিলেন, সাবধান হয়ে বুঝে সুঝে কথা বলবে। মিথ্যে কথা একটি বলেছ কি সঙ্গে সঙ্গে হাতে হাত করা, বুঝলে? বামুন ঠাকুর শীর্ণকণ্ঠে বলিল, আজ্ঞে।
বিধুবাবু তখন অসাম্বাদ চেরা আরম্ভ করিলেন, কাল রাত্রে তুমি মতিলাল বাবুকে কখন বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছিলে? আজ্ঞে ঘড়ি তো দেখিনি, বোধ হয় 1টা 2টো হবে। ঠিক করে বল, 1টা না 2টো? আজ্ঞে 12টা 1টা হবে। বিধুবাবু হুমকি দিয়ে উঠিলেন, আবার 5 রকম কথা, ঠিক বল, 12টা না 1টা না 2টো? পাচক একটা ঢোক গিলিয়ে বলিল, আজ্ঞে 12টা। দারোগা ক্ষিপ্রহস্তে জবানবন্দি লিখিয়ে লইতে লাগিল। তিনি চোরের মতো পা টিপে টিপে বেরিয়ে গেলেন। আজ্ঞে হ্যাঁ, তিনি প্রায় রোজ রাত্রিরে বাড়ি থাকেন না। আবার বাজে কথা, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। মতিলাল বাবুকে তুমি উপর থেকে নেমে আসতে দেখেছিলে? আজ্ঞে না হুজুর, তিনি যখন সাদর দরজা দিয়ে বেরিয়ে যান তখন দেখেছিল, উপর থেকে নামতে দেখনি। তুমি তখন কোথায় ছিলে? আজ্ঞে আমি। সত্যি বলো, তুমি তখন কোথায় ছিলে? পাচক ভয়কম্পিত স্বরে জড়াইয়া জড়াইয়া বলিল, আমার দেশের লোকেরা এ বাড়ির সামনে ম্যাচ করে থাকে, তাই রাতের কাজকর্ম শেষ হলে তাদের আড্ডায় গিয়ে একটু বসি। ওহ, তুমি তখন আড্ডায় বসে গাঁজায় দম দিচ্ছিলে? আজ্ঞে। সদর দরজা তাহলে খোলা ছিল? ভয়ে পাচক আর শুকাইয়া গিয়েছিল, অস্ফুট কণ্ঠে বলিল, আজ্ঞে হ্যাঁ। বিধুবাবু কিছুক্ষণ ভ্রুকুটি করিয়া থাকিয়া বলিলেন, তাহলে রাত্রে বাড়িতে কারা আসা যাওয়া করেছিল তুমি আড্ডায় বসে বসে দেখেছিলে? আজ্ঞে আর কেউ বাড়ি থেকে বেরোননি। তুমি কখন বাড়ি ফিরলে? আগে মতিলাল বাবু চলে যাবার আধ ঘন্টা পরেই আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলুম। সুকুমার বাবু তার আগেই ফিরে এসেছিলেন। সুকুমার বাবু আবার কোথা থেকে ফিরে এসেছিলেন? তা জানি না হুজুর। তিনি কখন ফিরেছিলেন? মতিবাবু বেরিয়ে যাবার 20-25 মিনিট পরে বিধুবাবুর ভ্রুকটি গভীরতর হইল। তিনি কিছুক্ষণ চিন্তা করিলেন, তারপর বলিলেন, তুমি এখন যেতে পারো, দরকার হলে আবার তোমার এজেহার হবে। পাঁচক ঠাকুর ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া পলায়ন করিল। বিধুবাবু তখন ঘর হইতে অন্য পুলিশ কর্মচারীদের সরিয়া যাইতে বলিলেন। ঘরে কেবল আমি আর বোমকেশ রহিলাম। বিধুবাবু আমাদের দিকে ফিরিয়া বলিলেন, দেখলেন তো, একজনকে জেরা করেই সব কথা বেরিয়ে পড়ল। ভালো করে জেরা করতে জানলে, যাই হোক, আপনাকে গোড়া থেকে না বোঝালে আপনি বুঝতে পারবেন না। বাড়ির সকলের জবানবন্দি নিয়ে যেসব কথা জানা গেছে তাই মোটামুটি আপনাকে বলছি, মন দিয়ে শুনুন। ব্যোমকেশ মাথা হেট করিয়া নীরবে কথা শুনিতে লাগিল। বিদ্ধুবাবু বলিতে আরম্ভ করিলেন, এই বাড়ির যিনি কর্তা ছিলেন তার নাম ওরালি বাবু। তিনি বিপত্নিক ও নিঃসন্তান ছিলেন। বেশ অবস্থাপন্ন লোক। কলকাতায় 4-5খানা বাড়ি আছে, তাছাড়া ব্যাংকেও 2-3 লাখ টাকা জমা আছে। স্ত্রীপুত্র না থাকলেও তার পুশিরে বাপ নেই। 3টি ভাগনে, মতিলাল, কেলাকি, মাখনলাল আর ফণিভূষণ এবং শালির 2টি ছেলে মেয়ে। সবশুদ্ধ এই 5টি লোককে কোরালিবাবু প্রতিপালন করতেন। তারা সবাই এই বাড়িতে থাকে। তাদের 3 কুলে কেউ নেই। যতদূর জানা যায়, কোরালিবাবু ভয়ঙ্কর খপিস মেজাজের লোক ছিলেন। বাতব্যাধিতে পঙ্গু ছিলেন। বয়সও 60-62 হয়েছিল। তাই নিজের ঘর থেকে বড় একটা বেরুতেন না, কিন্তু বাড়ি শুদ্ধ লোক তানকে বাঘের মতন ভয় করত। তার এক অদ্ভুত পাগলামি ছিল, তিনি কেবলেই নিজের উইল তৈরি করতেন। তার 3খানা উইল দেরাজ থেকে বেরিয়েছে। প্রথমটায় তিনি মাখনকে ওয়ারিস করে যান, দ্বিতীয়টায় ওয়ারিস মতিলাল, এবং সবশেষটায় তার সমস্ত সম্পত্তি সুকুমারকে দিয়ে গেছেন। শেষ উইলটা তৈরি হয়েছে পরশু। সুকুমারেই এখন তার ওয়ারিস। কোরালিবাবু থেকে থেকে উইল বদলাবার কারণ ছিল এই যে, যখন যার ওপর তিনি চড়তেন তখনই তাকে উইল থেকে খারিজ করে দিতেন। ওই উইলের ব্যাপার নিয়ে কাল দুপুরবেলা মতিলালের সঙ্গে কোরালিবাবুর খুব একচোট ঝগড়া হয়ে যায়। মতিলালের শরীরে অনেক দোষ আছে, সে তাকে ঘাটার মরা, 72-এ বুড়ো ইত্যাদি গালাগাল দিয়ে চলে আছে। তারপর রাত্রি প্রায় 12টার সময় মতিলাল চুপি চুপি বাড়ি থেকে পালায়। বামুন এবং চাকর 2জনই তাকে পালাতে দেখেছে। আজ সকালবেলা দেখা গেল কোরালিবাবু তার বিছানায় মরে পড়ে আছে। কি করে মৃত্যু হলো প্রথমটা কেউ বুঝতে পারেনি। আমি এসে বার করলুম, তার ঘাড়ে ঠিক মেডালা আর ফার্স্ট ভার্টিকার মাঝাখানে একটা চুচ আমুল ফুটিয়ে দিয়ে তাকে খুন করা হয়েছে।
বিধুবাবু চুপ করিলে ব্যোমকেশ মুখ তুলিল। ভারী আশ্চর্য ব্যাপার তো, মেডালা আর ফার্স্ট সার্ভিক্যাল ভার্টিব্রা সন্ধিস্থলে চুচ ফুটিয়ে খুন করেছে। এই যে একেবারে ব্রাইড অফ ল্যামারমোর। কিছুক্ষণ চিন্তা করিয়া বলিল, মতিলালের নামে ওয়ারেন্ট বার করে দিয়েছেন। লোকটা কাজকর্ম কিছু করে কিনা, খবর পাওয়া গেছে কি? বিধুবাবু বলিলেন, কিছু না, 3rd ক্লাস অবধি পড়ালেখা, ঘোর বখাটে, মামার অন্ন মারত আর বেলের লেগিরি করে বেড়াত। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আর মাখনলাল? তিনিও প্রায় দাদার মত, তবে অত্যা নয়। কোকেন গাঁজা তাজা খায় বটে, কিন্তু দাদার মত এখনও নামকাটা সেপাই হয়ে ওঠেনি। আর ফণিভূষণ, তিনি আবার খোড়া, কথায় বলে কানা খোড়া 1 গুণ বাড়া, কিন্তু এ ছোড়া বোধহয় অত্যা খারাপ নয়। তার কারণ, খোড়া বলে বাড়ি থেকে বেরুতে পারে না। 3 ভাইয়ের মধ্যে এই ফণিভূষণই একটু মানুষের মতন বোধ হল। আর সুকুমার বেশ ভালো ছেলে, মেডিকেল কলেজের 5th ইয়ারে পড়ে। তার বোন সত্যবতীও কলেজে পড়ে। এরা 2 ভাই বোনে বুড়োর যা কিছু সেবা শুশ্রূষা করত। এরা সকলেই বোধহয় অবিবাহিত। হ্যাঁ, মেয়েটিও। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলিল, এবার চলুন, বাড়িটা একটু ঘুরে দেখায়াক। মৃতদেহে বোধহয় এখনও স্থানান্তরিত হয়নি। না। একটু অপ্রসন্নভাবেই বিধুবাবু উঠিয়া অগ্রবর্তী হইয়া চলিলেন। আমরা তাহার অনুসরণ করিলাম। উপরে উঠিবার সিঁড়ি বারান্দার 2 দিক হইতে উঠিয়া মাঝে চড়া হইয়া 2 তলে পৌঁছিয়াছে। সিঁড়ির নিচে একটি ঘরের খোলা দরজা দেখা গেল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, ও ঘরটি কার? বিধুবাবু বলিলেন, ওটা মতিলালের ঘর। বিশেষ কারণবশ তিনি নিচে শোয়াই পছন্দ করতেন। কর্তা অত্যন্ত কড়া মেজাজের লোক ছিলেন। রাত্রি 9টার পর কারুর বাইরে থাকবার হুকুম ছিল না। এর ঠিক ওপরের ঘরেই কর্তা শুতেন। ও আর এ ঘরটি বলিয়া ব্যোমকেশ সিঁড়ির পাশে কোণের ঘরটি নির্দেশ করিল, ওটাই মাখনলাল থাকে। এরা সবাই যে যার ঘরে আছেন বোধহয়, অবশ্য মতিলাল ছাড়া। নিশ্চয়, আমি কড়া হুকুম দিয়ে দিয়েছি, আমার বিনা অনুমতিতে কেউ যেন বাড়ি বাইরে না যায়। দোরের কাছে কনস্টেবল মোতায়েন আছে। ব্যোমকেশ অস্ফুট স্বরে প্রশংসা ও অনুমোদন সূচক কি একটা বলিল, শোনা গেল না। দোতলায় উঠিয়া সম্মুখেই একটা বন্ধ দরজা দেখাইয়া বিধুবাবু বলিলেন, এই ঘরে করালিবাবু শুতেন। দরজার সম্মুখে গিয়া হঠাৎ ব্যোমকেশ নতজানু হইয়া ঝুঁকিয়া বলিল, এটা কিসের দাগ? বিধুবাবু ঝুঁকিয়া একবার দেখিলেন, তারপর সোজা হইয়া তাচ্ছিল্য ভরে বলিলেন, ও চায়ের দাগ। প্রত্যহ সকালে ওই মেয়েটি সত্যবতী চা তৈরি করে এনে করালিবাবুকে ডাকত। আজ সকালে সাড়া না পেয়ে ঘরে ঢুকে দেখল তিনি মরে পড়ে আছেন। সেই সময় বোধহয় পেয়ালা থেকে চা চলকে পড়েছিল। ও, তিনি বুঝি করালিবাবুর মৃত্যুর কথা জানতে পারেন? হ্যাঁ, দ্বারে চাবি লাগানো ছিল। বিধুবাবু তালা খুলিয়া দিলে আমরা ভিতরে প্রবেশ করিলাম। ঘরটি মাঝারি আয়তনের, আসবাবপত্র বেশি নাই, কিন্তু যে কয়টি আছে সেগুলি পরিপাটিভাবে সাজানো। মেঝে মৃত্যুপুরী কার্পেট পাতা। ঘরের মাঝখানে কাজ করা টেবিল ক্লথে ঢাকা ছোট টিপাই। এক কোণে একটি আলনা, তাতে কোঁচানো থান ও জামা গোছানো রয়ে যাচ্ছে। জুতাগুলি নিচে বার্নিশ করা অবস্থায় সারি সারি রাখা আছে। ঘরের বাঁ দিকের কোণে একখানি খাট, খাটের উপর চাদর ঢাকা একটা বস্তু রয়ে যাচ্ছে। দেখিলে মনে হয় যেন কেহে পাশ ফিরিয়া চাদর মুড়ি দিয়া ঘুমাইতেছে। খাটের পাশে একটি টেবিল, তাহার উপর কয়েকটি ঔষধের শিশি ও মেজার গ্লাস সারি বিয়া সাজানো রয়ে যাচ্ছে। কাচের গ্যালাস ঢাকা একটি কুঞ্জা খাটের শিয়রে মেজের উপর রাখা আছে। মোটের উপর ঘরটি দেখিলে গৃহকর্তা কিরূপ গোচালো লোক ছিলেন তাহা সহজেই অনুমান করা যায়, এবং বিছানায় শয়ন ওই চাদর ঢাকা লোকটি যে গত রাত্রি এই ঘরে খুন হইয়াছিল তাহা কল্পনা করাও দুঃসাধ্য হইয়া পারে। টিপাইয়ের উপর এক পেয়ালা অনাস্বাদী চা তখনও রাখা ছিল। ব্যোমকেশ প্রথমে সেই পেয়ালাটাই অনেক ক্ষণধরি নিরীক্ষণ করিল। শেষে মৃদুস্বরে কতকটা নিজ মনেই বলিল, পেয়ালার অর্ধেক চা চলকে পিরিচে পড়েছে, পেয়ালাটা অর্ধেক খালি, পিরিচটা ভরা কেনে? বিধুবাবু অধীর ধাবে মুখের একটা শব্দ করিলেন, সে কথা তো আগেই বলেছি। মেয়েটি ব্যোমকেশ বলিল, শুনেছি, কিন্তু কেনে?
বিধুবাবু এই অর্থহীন প্রশ্নের জবাব দেওয়া প্রয়োজন মনে করিলেন না। বিরক্ত মুখে জানালার সম্মুখে গিয়া দাঁড়াইলেন। ব্যোমকেশ সন্তর্পণে চায়ের পেয়ালাটা তুলিয়া লইল। চায়ের উপর একটা শ্বেতাব চালি পড়িয়াছিল। চামচ দিয়া চা নাড়িয়া সে আস্তে আস্তে একটু চা মুখে দিল। তারপর পেয়ালাটি যথাস্থানে রাখিয়া দিয়া মুখ মুছিয়া খাটের পাশে গিয়া দাঁড়াইলেন। কিছুক্ষণ স্থিরভাবে বিছানার দিকে চাহিয়া থাকিয়া সে জিজ্ঞাসা করিল, মৃতদেহ নাড়াচাড়া হয়নি? ঠিক যেমনটা ছিল তেমনি আছে? বিধুবাবু জানালার দিকে তাকাইয়া বলিলেন, হ্যাঁ, কেবল চাদরটা মাথা পর্যন্ত ঢাকা দেওয়া হয়েছে আর ছুঁচটা বার করে নিয়েছি। ব্যোমকেশ ধীরে ধীরে চাদরটি তুলিয়া লইল। শুষ্ক শীর্ণ লোকটি যেন দিয়ালের দিকে পাশ ফিরিয়া ঘুমাইতেছে। মাথার চুল সব পাকিয়া যায় নাই। কপালের চামড়া কোঁচাকায়া কয়েকটা গভীর রেখা পড়িয়েছে। মুখে মৃত্যু যন্ত্রণার কোনো চিহ্ন নাই। ব্যোমকেশ লাশ না সরাইয়া পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করিল। ঘাড়ে চুল সরাইয়া দেখিল, নাকের কাছে ঝুঁকিয়া অনেকক্ষণ কি নিরীক্ষণ করিল। তারপর বিধবাবুকে ডাকিয়া বলিল, আপনি নিশ্চয় খুব ভালো করে লাশ পরীক্ষা করেছেন, তবু দুটো বিষয়ে নিজে দৃষ্টি আকর্ষণ করছি। ঘাড়ে 3 বার চুচ ফোটানোর দাগ আছে। বিধবাবু পূর্বে তাহা লক্ষ্য করেন নাই, এখন তাহা দেখিয়া বলিলেন, হ্যাঁ, কিন্তু ও বিশেষ কিছু নয়। মেডালা আর মেরুদণ্ডের সন্ধিস্থলটা খুঁজে পায়নি, তাই কয়েকবার চুচ ফুটিয়েছে। দ্বিতীয় বিষয়টি কি? নাকটা দেখেছেন? নাক? হ্যাঁ, নাক। বিধবাবু নাক দেখিলেন। আমিও ঝুঁকিয়া দেখিলাম নাসারন্ধ্রের চারিদিকে কয়েকটা ছোট ছোট্টা কালো দাগ রহিয়াছে। শীতের সময় গায়ের চামড়া ফাটিয়া যেরূপ দাগ হয় সেই রূপ। বিধুবাবু বলিলেন, বোধহয় সর্দি হয়েছিল। ঘন ঘন নাম মুছলে ওরকম দাগ হয়, এ থেকে আপনি কি অনুমান করলেন? বিধুবাবুর স্বর বিদ্রুপ তীক্ষ্ণ। কিছু না, চলুন এবার পাশের ঘরটা দেখায়াক। ওটা বোধহয় করালিবাবুর বসবার ঘর ছিল। পাশের ঘরে টেবিল, চেয়ার, টাইপরাইটার, বইয়ের আলমারি ইত্যাদি ছিল। এই ঘরে করালিবাবু অধিকাংশ সময় কাটাইতেন। বিধুবাবু টেবিলের দেরজা নির্দেশ করিয়া বলিলেন, এই দেরাজে উইলগুলো পাওয়া গেছে। ব্যোমকেশ এই ঘরটাও ভালো করিয়া পরীক্ষা করিল, কিন্তু কিছু পাওয়া গেল না। দেরাজে অন্য কোনো কাগজপত্র ছিল না। ঘরের অপর দিকে ছোট একটি গোসলখানা। ব্যোমকেশ সেটাতে একবার উকি মারিয়া ফিরিয়া আসিল, বলিল, এখানে কিছু দেখবার দরকার নেই। এবার চলুন সুকুমার বাবুর ঘরে। তিনি মৃতের উত্তরাধিকারী না? ভালো কথা, ছুটটা একবার দেখি। বিধুবাবু পকেট হইতে একটা খাম বাহির করিয়া দিলেন। ব্যোমকেশ তাহার ভিতর হইতে একটি চুচ বাহির করিয়া 2 আঙুলে তুলিয়া ধরিল। সাধারণ চুচ অপেক্ষা আকারে একটু বড় ও মোটা, অনেকটা কাঁথা সেলাইয়ের চুচের মত। তাহার প্রান্ত হইতে একটু সুতা ঝুলিতেছে। ব্যোমকেশ বিস্ফারিত নয়নে কিছুক্ষণ চাহিয়া থাকি। আশ্চর্য! কি সুতো দেখছেন? চুচে সুতো পরানো, কালো রেশমের সুতো। তা তো দেখতে পাচ্ছি, কিন্তু চুচে সুতো পরানো থাকাতে আশ্চর্যটা কি? ব্যোমকেশ এবার বিধুবাবুর মুখের দিকে তাকাইল। তারপর যেন একটু লজ্জিতভাবে বলিল, তাও বটে, আশ্চর্য হবার কি আছে? চুচে সুতো পরানো তো হয়েই থাকে, তার জন্যেই তো চুচের সৃষ্টি। চুচ খামে ভরিয়া বিধুবাবুকে ফেরত দিল, বলিল, চলুন এবার সুকুমার বাবুকে দেখায়াক। বারান্দার বাঁ দিকের মোড় ঘুরিয়া কোণের ঘরটা সুকুমার বাবুর। দ্বার ভেজানো ছিল। বিধুবাবু নিঃসংশয়ে দ্বার ঠেলিয়া ভিতরে প্রবেশ করিলেন। সুকুমার টেবিলের উপর কনুই রাখিয়া দুহাতে মুখ ঢাকিয়া বসিয়াছিল। আমরা ঢুকিতেই তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল। ঘরের একধারে খাট, অপর ধারে টেবিল, চেয়ার ও বইয়ের আলমারি। কয়েকটা তোরঙ্গ দেওয়ালের একধারে উপরি উপরি করিয়া রাখা আছে। সুকুমারের বয়স বোধ করি 24-25 হইবে। চেহারাও বেশ ভালো, ব্যায়ামপুষ্ট বলিষ্ঠ গোছের দেহ। কিন্তু বাড়িতে এই ভয়ঙ্কর দুর্ঘটনার ফলে মুখ শুকায়া চোখ বসিয়ে গিয়ে চেহারা অত্যন্ত শ্রীহীন হইয়া পড়িয়েছে। আমাদের 3 জনকে একসঙ্গে প্রবেশ করিতে দেখিয়ে তাহার চোখে একটা ভয়র ছায়া পড়িল। বিধুবাবু বলিলেন, সুকুমার বাবু,
ইনি ব্যোমকেশ বক্সি আপনার সঙ্গে কথা কইতে চান। সুকুমার গলা সাফ করিয়া বলিল, বসুন। ব্যোমকেশ টেবিলের সম্মুখে বসিল। একখানা বই টেবিলের উপর রাখা ছিল। তুলিয়া লইয়ে দেখিল গ্রেয়ের অ্যানাটমি। পাতা উল্টাইতে উল্টাইতে বলিল, আপনি কাল রাত 12টার সময় কোথা থেকে ফিরেছিলেন সুকুমার বাবু? সুকুমার চমকিয়ে উঠিল। তারপর অস্ফুট স্বরে বলিল, সিনেমায় গিয়েছিলুম। ব্যোমকেশ মুখ না তুলিয়া জিজ্ঞাসা করিল, কোন সিনেমায়? চিত্রা। বিধুবাবু একটু ধমকের সুরে বলিলেন, এ আমাকে আগে বলা উচিত ছিল। বলেননি কেন? সুকুমার আমতা আমতা করিয়া বলিল, দরকারি কথা বলে মনে হয়নি, তাই বলিনি। বিধুবাবু গম্ভীর মুখে বলিলেন, দরকারি কি অদরকারি সে বিচার আমরা করব। আপনি এ চিত্রায় গিয়েছিলেন, তার কোনো প্রমাণ আছে? সুকুমার কিছুক্ষণ নতমুখে চিন্তা করিল। তারপর আলনায় টাঙানো পাঞ্জাবির পকেট হইতে একখন রঙিন কাগজ আনিয়া দেখাইল। কাগজখানা সিনেমার টিকুটের অর্ধাংশ। বিধুবাবু সেটা ভালো করিয়া দেখিয়ে নোটবুকের মধ্যে রাখিলেন। ব্যোমকেশ বইয়ের পাতা উল্টাইতে উল্টাইতে বলিল, সন্ধ্যের শোতে না গিয়ে 9টার শো তে গিয়েছিলেন, এর কোনো কারণ ছিল কি? সুকুমারের মুখ ফ্যাকাশে হইয়া গেল। সে অনুচ্চ স্বরে বলিল, না, কারণ এমন কিছু। ব্যোমকেশ বলিল, বেশি রাত্রি পর্যন্ত বাইরে থাকা করালিবাবু পছন্দ করেন না, এ কথা নিশ্চয় জানা ছিল। সুকুমার উত্তর দিতে পারিল না, পাংশুমুখে দাঁড়াইয়া রাখিল। হঠাৎ তাহার মুখের দিকে পূর্ণ দৃষ্টিতে চাহিয়া ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, করালিবাবুর সঙ্গে আপনার শেষ দেখা কখন হয়েছিল? একটা ঢোক গিলিয়া সুকুমার কহিল, সন্ধে 5টার সময়। আপনি তার ঘরে গিয়েছিলেন? হ্যাঁ। কেন? সুকুমার জোর করিয়া নিজের কণ্ঠস্বর সংযত করিয়া ধীরে ধীরে বলিল, মেসোমশাইকে উইল সম্বন্ধে কিছু বলতে গিয়েছিলুম। তিনি মতিদাদাকে বঞ্চিত করে আমার নামে সমস্ত সম্পত্তি উইল করেছেন। এই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তার বচসা হয়। আমি মেসোমশাইকে বলতে গিয়েছিলুম, আমি একা তার সম্পত্তি চাই না, তিনি যেন সবাইকে সমান ভাগ করে দেন। তারপর আমার কথা শুনে তিনি আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললেন। আপনিও বোধহয় বেরিয়ে গেলেন। হ্যাঁ, সেখান থেকে আমি ফণির ঘরে গিয়ে বসলুম। ফণির সঙ্গে কথা কইতে কইতে রাত হয়ে গেল। মনটা খারাপ হয়ে গিয়েছিল, তাই ভাবলুম বায়োস্কোপ দেখে আসি। ফণিও যেতে বললে, তাই রাত্রে চুপি চুপি গিয়েছিলুম। ভেবেছিলুম মেসোমশাই জানতে পারবেন না। সুকুমারের কৈফিয়ত শুনিয়া বিধুবাবু সম্পূর্ণ সন্তুষ্ট হইয়াছেন, তাহা বেশ বুঝা গেল। ব্যোমকেশের মুখ কিন্তু নির্বিকার হইয়া রহিল। বিধুবাবু দেশ একটু কঠিন স্বরে বললেন, আপনার মনের কথা কি বলুন তো ব্যোমকেশবাবু, আপনি কি সুকুমার বাবুকে খুনি বলে সন্দেহ করেন? ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বললেন, না না, সে কি কথা, চলুন এবার এর ভগিনীর ঘরটা। বিধুবাবু অত্যন্ত রূঢ়ভাবে বললেন, চলুন। কিন্তু অয়োধ্যা একটি মেয়েকে উত্ত্যক্ত করবার কোনো দরকার ছিল না, সে কিছু জানে না। তাকে যা জিজ্ঞেস করবার আমি জিজ্ঞাসা করে নিয়েছি। ব্যোমকেশ কুণ্ঠিতভাবে বলিল, সে তো নিশ্চয়, তবু একবার। বারান্দা যেখানো মোড় ফিরিয়েছে সেই কোণের উপর মেয়েটির ঘর। বিধুবাবু গিয়া দরজায় টোকা মারিলেন। আধ মিনিট পরে সত্যের 18 বছরের মেয়ে দরজা খুলিয়া আমাদের দেখিয়া কবাটের পাশে সরিয়া দাঁড়াই। আমরা সংকুচিত পদে ঘরে প্রবেশ করিলাম। সুকুমারও আমাদের পিছনে পিছনে আসিয়াছিল। সে গিয়া ক্লান্তভাবে বিছানায় বসিয়া পড়িল। ঘরে ঢুকিবার সময় মেয়েটিকে একবার দেখিয়া লইয়াছিলাম। তাহার গায়ের রং ময়লা, লম্বা রোগা গোছের চেহারা, কাঁদিয়া কাঁদিয়া চোখ দুটি লাল হইয়া উঠিয়াছে, মুখও ঈষৎ ফুলিয়াছে। সুতরাং সে সুশ্রী কি কুশ্রী তাহা বুঝিবার উপায় নাই। মাথার চুল রক্ষ। এই শোকে অবসন্ন মেয়েটিকে জেরা করার নিষ্ঠুরতার জন্যে মনে মনে ব্যোমকেশের উপর রাগ হইতেছে, কিন্তু তাহার কুণ্ঠার আড়ালে যে এক দৃঢ় সংকল্পিত উদ্দেশ্য রহিয়াছে তাহ বুঝিতে পারিতেছিলাম। ব্যোমকেশ মেয়েটিকে একটা নমস্কার করিয়া বিনীতভাবে বলিল, আপনাকে একটু কষ্ট দেব, কিছু মনে করবেন না। এরকম একটা ভয়ানক দুর্ঘটনা যখন বাড়িতে হয়ে যায় তখন বোঝার ওপর শাকের আটির মতো পুলিশের ছোটখাটো উৎপাতও সহে করতে হয়। বিধুবাবু ফোঁস করিয়া উঠিলেন, পুলিশের নামে বদনাম দেবেন না, আপনি পুলিশ নন। ব্যোমকেশ সেদিকে কর্ণপাত না করিয়া বলিল, বেশি নয়,
একটা সাধারণ প্রশ্ন আপনাকে করব, বসুন, বলিয়া ঘরের একটি মাত্র চেয়ার নির্দেশ করিল। মেয়েটি বিদ্বেষপূর্ণ দৃষ্টিতে একবার ব্যোমকেশের দিকে তাকাইল, তারপর চাপা ভাঙা গড়ায় বলিল, কি জানতে চান বলুন, আমি দাঁড়িয়েই জবাব দিচ্ছি। বসবেন না? আচ্ছা, আমি তাহলে বসি। চেয়ারে বসিয়া ব্যোমকেশ একবার ঘরের চারিদিকে চাহিয়া দেখিল। এ ঘরটিও সুকুমারের ঘরের মতো অত্যন্ত সাদাসিধা, আশাবাবের বাহুল্য নাই। খাট, চেয়ার, বইয়ের আলমারি, বাতির মধ্যে একটা দেরাযুক্ত ড্রেসিং টেবিল। কড়িকাঠের দিকে অন্যমনস্কভাবে তাকাইয়া ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনি রোজ সকালে কোরালীবাবুকে ডাকতেন? মেয়েটি নীরবে ঘাড় নাড়িল। ব্যোমকেশ বলিল, আজ তাহলে চা দিতে গিয়ে আপনি প্রথম জানতে পারলেন যে তিনি মারা গেছেন। মেয়েটি আবার ঘাড় নাড়ল। তার আগে আপনি কিছু জানতেন না? বিধুবাবু গলার মধ্যে গসগস করিয়া বলিলেন, বাজে প্রশ্ন, বাজে প্রশ্ন, একেবারে ফুলিশ। ব্যোমকেশ যেন শুনিতে পাই নাই এমনিভাবে বলিল, রাত্রিতে কোরালীবাবুর দরজা খোলা থাকত? হ্যাঁ, এ বাড়ির কারুর দরজা বন্ধ করে শোবার হুকুম ছিল না। মেসমশাই নিজেও রাত্রিতে দরজা খুলে শুতেন। পটে, তাহলে? বিধুবাবু আর সহক করিতে না পারিয়া বলিয়া উঠিলেন, ঢের হয়েছে, এবার উঠুন। যত সব বাজে প্রশ্ন করে বেচারিকে বিরক্ত করবার দরকার নেই। আপনি ক্রস এক্সামিন করতে জানেন না। এতক্ষণে ব্যোমকেশ বিনীত ভাবের মুখোশ খসিয়া পড়িল। খোঁচা খাওয়া বাঘের মতো সে বিধুবাবুর দিকে ফিরিয়া তীব্র অথচ অনুচ্চ কণ্ঠে কহিল, যদি বারবার বিরক্ত করেন তাহলে কমিশনার সাহেবকে জানাতে বাধ্য হবে যে আপনি আমার অনুসন্ধানে বাধা দিচ্ছেন। আপনি জানেন এ ধরনের কেস সাধারণ পুলিশের এলাকায় পড়ে না, এটা সিআইডির কেস। গালে চর খাইলেও বোধ করি বিধুবাবু এত স্তম্ভিত হইতেন না। তিনি আরক্ত চক্ষুতে কটমট করিয়া কিছুক্ষণ ব্যোমকেশ পানে তাকাইয়া রহিলেন। তারপর একটা অর্ধোচ্চারিত কথা গিলিয়া ফেলিয়া ঘটঘট করিয়া ঘর হইতে বাহির হইয়া গেলেন। ব্যোমকেশ মেয়াটির দিকে ফিরিয়া আবার আরম্ভ করিল, আপনি কোরালীবাবুর মৃত্যুর কথা জানতেন না? ভেবে দেখুন। ভেবে দেখেছি, জানতুম না। মেয়াটির গলার আওয়াজে একটু জিদের আভাস পাওয়া গেল। ব্যোমকেশ কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া চুপ করিয়া রহিল। তারপর বলিল, যাক, এখন আর একটা কথা বলুন তো, কোরালীবাবু চায়ে কচ্চামচ চিনি খেতেন? মেয়েটি এবার অবাক হইয়া চাহিয়া রেলে। শেষে বলিল, চিনি? মেসমশাই চায়ে চিনি একটু বেশি খেতেন, 3-4 চামচ দিতে হত। বন্দুকের গুলির মত প্রশ্ন হইল, তবে আজ চায়ে আপনি চিনি দেননি কেনে? মেয়েটির মুখ একেবারে ছাইয়ের মত হইয়া গেল। ত্রাস বিস্ফারিত নয়নে সে একবার চারিদিকে চাহিল, তারপর অধর দংশন করিয়া অতি কষ্টে নিজেকে সম্বরণ করিয়া বলিল, বোধহয় মনে ছিল না, কাল থেকে আমার শরীরটা ভালো নেই। কাল কলেজে গিয়েছিলেন? অস্পষ্ট অথচ বিদ্রোহপূর্ণ উত্তর হইল। অলসভাবে চেয়ার ছাড়িয়া উঠিয়া ব্যোমকেশ ধীরে ধীরে বলিল, সব কথা খুলে বললে আমাদের অনেক সুবিধা হয়, আপনাদেরও হয়তো সুবিধা হতে পারে। মেয়েটি ঠোঁট টিপিয়া দাঁড়ায় রহিলা, উত্তর দিল না। ব্যোমকেশ আবার বলিল, সব কথা বলবেন কি? মেয়েটি আস্তে আস্তে কাটিয়া কাটিয়া বলিল, আমি আর কিছু জানি না। ব্যোমকেশ একটা নিঃশ্বাস ফেলিল। এতক্ষণ সে টেবিলের উপর রক্ষিত একটা সেলাইয়ের বাক্সের দিকে চাহিয়া কথা কহিতেছিল। এবার টেবিলের নিকট গিয়া দাঁড়াইলা। বাক্সটা নির্দেশ করিয়া বলিল, এটা আপনার বোধ হয়? হ্যাঁ। বাক্সটা ব্যোমকেশ খুলিল। বাক্সের মধ্যে একটা অসমাপ্ত টেবিল ক্লথ ও নানা রঙের রেশমি সুতা তাল পাকানো ছিল। সুতার তালটা তুলিয়া লইয়া ব্যোমকেশ নিজমনেই বলিতে লাগিল, লাল, বেগুনি, নীল, কালো, কালো। সুতা রাখিয়া দিয়া বাক্সর মধ্যে কি খুঁজিল, পাট করা টেবিল ক্লথ খুলিয়া দেখিল। তারপর মেয়েটির দিকে ফিরিয়া বলিল, ছুঁচ কয়। মেয়েটি একেবারে কাঠ হইয়া গিয়েছিল, তাহার মুখ দিয়া কেবল বাহির হইল। ঘর হইতে বাহিরে আসিয়া ব্যোমকেশ সন্তর্পণে দ্বার ভেজাইয়া দিল। কিছুক্ষণ ভ্রু কুঞ্চিত করিয়া দাঁড়াইয়া থাকিয়া হঠাৎ মুখ তুলিয়া বলি, এবার? হ্যাঁ, ফণী বাবু, চল। বোধহয় ওদিকের ঘরটা তার। কোরালীবাবুর ঘর পার হইয়া বারান্দার অপর প্রান্তের মোড় ঘুরিয়া পাশেই একটা দরজা পড়ে। ব্যোমকেশ তাহাতে টোকা মারিল। একটি 20-22 বছর বয়সের ছোকরা দরজা খুলিয়া দিল। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, আপনি ফণী বাবু? সে ঘাড় নাড়িয়া বলিল, হ্যাঁ, আসুন। ফণীর চেহারা দেখিয়েই মনে হয়
তাহার শরীরে কোথাও একটা অসঙ্গতি আছে, কিন্তু সহসা ধরা যায় না। তাহার দেহে বেশ পুষ্ট, কিন্তু মুখখানা হাড় বাহির করা। বহুদিনের নিরুদ্ধ বেদনা যেন অল্প বয়সেই তাহার মুখখানাকে রেখা চিহ্নিত করিয়া দিয়েছে। আমরা ঘরে প্রবেশ করিতেই সে আগে আগে গিয়া একটা চেয়ার নির্দেশ করিয়া বলিল, বসুন। তখন তাহার হাঁটার ভঙ্গি দেখিয়া বুঝিলাম শারীরিক অসঙ্গতিটা কোনখানে। তাহার বা পাটা অস্বাভাবিক সরু, চলিত কথায় ইহাকে চিনে পড়া বলে, তাই ফলে হাঁটিবার সময় সে বেশ একটু খোঁড়াইয়া চলে। আমি বিছানার এক পাশে বসিলাম, ফণি আমার পাশে বসিল। ব্যোমকেশ প্রথমটা যেন কি বলিবে ভাবিয়া পাইল না, শেষে একটু ইতস্তত করিয়া বলিল, এই ব্যাপারে পুলিশ আপনার দাদা মতিলাল বাবুকে সন্দেহ করে। আপনি জানেন বোধ হয়? ফণি বলিল, জানি, কিন্তু আমিও জোর করে বলতে পারি যে দাদা নির্দোষ। দাদা ভয়ানক রাগী আর ঝগটে, কিন্তু সে মামাকে খুন করবে এ আমি বিশ্বাস করতে পারি না। ব্যোমকেশ বলিল, বিষয় থেকে বঞ্চিত হবার রাগে তিনি এ কাজ করতে পারেন নাকি? ফণি বলিল, সে অজুহাত শুধু দাদার নয়, আমাদের 3 ভাইরেই আছে, তবে শুধু দাদাকেই সন্দেহ করবেন কেন? ব্যোমকেশ প্রশ্নটা এড়াইয়া গিয়ে বলিল, আপনি যা জানেন সব কথাই বোধ হয় পুলিশকে বলেছেন, তবে 2-1টা কথা জানতে চাই। ফণি একটু বিস্মিত হইয়া বলিল, আপনি কি পুলিশের লোক নন? আমি ভেবেছিলুম আপনারা সিআইডি। ব্যোমকেশ সাহাস্যে মাথা নাড়িয়া বলিল, না, আমি একজন সামান্য সত্যান্বেষী মাত্র। বিস্ফারিত চক্ষে ফণি বলিল, ব্যোমকেশ বাবু, আপনি সত্যান্বেষী ব্যোমকেশ বক্সি? ব্যোমকেশ ঘাড় নাড়িল। এখন বলুন তো, কোরালীবাবুর সঙ্গে বাড়ির আর সকলের সম্বন্ধটা কিরকম ছিল? অর্থাৎ তিনি কাকে বেশি ভালোবাসতেন, কাকে অপছন্দ করতেন, এই সব। ফণি কিছুক্ষণ গালে হাত দিয়া চুপ করিয়া রহিল। তার ওর একটু ম্লান হাসিয়া বলিল, দেখুন, আমি খোড়া মানুষ, ভগবান আমাকে মেরেছে, তাই আমি ছেলেবেলা থেকে কারুর সঙ্গে ভালো করে মিশতে পারি না। এই ঘর আর এই বইগুলো আমার জীবনের সঙ্গী। বিছানার পাশে একটা বইয়ের শেলফ দেখাইল, তা নির্ভুলভাবে বলা আমার পক্ষে সম্ভব নয়। তিনি বড় তিরিক্ষি মেজাজের লোক ছিলেন, তার মনের ভাব মুখের কথায় প্রকাশ পেত না। তবে আজ আন্দাজে যতদূর বোঝা যায়, সত্যবতীকেই মনে মনে ভালোবাসতেন। আর আপনাকে, আমাকে, আমি খোড়া অকর্মণ্য বলে হয়তো ভেতরে ভেতরে একটু দয়া করতেন, কিন্তু তার বেশি কিছু। আমি মৃতের অমর্যাদা করছি না, বিশেষত তিনি আমাদের অন্নদাতা। তিনি না আশ্রয় দিলে আমি না খেতে পেয়ে মরে যেত, কিন্তু মামার শরীরে প্রকৃত ভালোবাসা বোধহয় ছিল না। ব্যোমকেশ বলিল, তিনি সুকুমার বাবুকে সব সম্পত্তি দিয়ে গেছেন, জানেন বোধহয়? ফণি একটু হাসিল, শুনেছি, সুকুমারদা সব দিক থেকে যোগ্য লোক, কিন্তু ও থেকে মামার মনের ভাব কিছু বোঝা যায় না। তিনি আশ্চর্যকে ভালি লোক ছিলেন। যখনই কারুর ওপর রাগ হতো, তখনই টপাটপ টাইপ করে উইল বদলে ফেলতেন। বোধ হয় এ বাড়িতে এমন কেউ নেই যার নামে একবার মামা উইল তৈরি না করেছেন। ব্যোমকেশ বলিল, শেষ উইল যখন সুকুমার বাবুর নামে, তখন তিনি সম্পত্তি পাবেন। ফণি জিজ্ঞাসা করিল, আইনে কি তাই বলে? আমি ঠিক জানি না। আইনে তাই বলে। ব্যোমকেশ একটু ইতস্তত করিয়া জিজ্ঞাসা করিল, এ অবস্থায় আপনি কি করবেন? কিছু ঠিক করেছেন কি? ফণি চুলের মধ্যে একবার আঙুল চালাইয়া জানালার বাহিরে তাকাইয়া বলিল, কি করব, কোথায় যাব কিছুই জানি না। লেখাপড়া শিখিনি, উপার্জন করবার যোগ্যতা নেই। সুকুমারদা যদি আশ্রয় দিয়ে, তবে তার আশ্রয়েই থাকব, না হয় রাস্তার গিয়ে দাঁড়াতে হবে। তাহার চোখের কোলে জল আসিয়া পড়িয়েছে দেখিয়া আমি তাড়াতাড়ি অন্যদিকে মুখ ফিরাইয়া লইলাম। ব্যোমকেশ অন্যমনস্কভাবে বলিল, সুকুমার বাবু কাল রাত্রি 12টার সময় বাড়ি ফিরেছেন। ফণি চমকিয়া ফিরিয়া চাহিল, রাত্রি 12টার সময়? ওহ হ্যাঁ, ইনি বায়োস্কোপে গিয়েছিলেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, কোরালীবাবুকে কাটার সময় খুন করা হয়েছে, আপনি আন্দাজ করতে পারেন? কোনো রকম শব্দটব্দ শুনেছিলেন কি? কিছু না। হয়তো শেষ রাত্রে? তিনি রাত্রি 12টায় খুন হয়েছেন। ব্যোমকেশ উঠিয়া পড়িল, ঘড়ি দেখিয়া বলিল, উফ, 2:30 বেজে গিয়েছে। আর না, চল হে অজিত, বেশ খিদে পেয়েছি। আপনাদেরও তো এখনো খাওয়া দাওয়া কিছুই হয়নি। নমস্কার।
এমন সময় নিচে একটা গন্ডগোল শোনা গেল। পরেক্ষণে আমাদের ঘরের দরজা সজোরে ঠেলিয়া একজন লোক উত্তেজিতভাবে বলিতে বলিতে ঢুকিল, ফণি, দাদাকে অ্যারেস্ট করে এনেছে। আমাদের দেখিয়াই সে থামিয়া গেল। ব্যোমকেশ বলিল, আপনি মাখনবাবু? মাখন ভয়ে কুচকাইয়া গিয়া, আমি কিছু জানি না বলিয়া সবেগে ঘর ছাড়িয়া পলায়ন করে। নিচে নামিয়া দেখিলাম বসিবার ঘরে হুলস্থুল কাণ্ড। বিধুবাবু ঘরে নাই। থানার ইন্সপেক্টর তাহা স্থানে অধিকার করিয়াছেন। একটা পাগলে মত চেহারার হাতকড়া পরা লোককে দুজন কনস্টেবল ধরিয়া আছে, আর সে হাউমাই করিয়া বলিতেছে, মামা খুন হয়েছেন, দোহাই মশাই, আমি কিছু জানি না। যে দিব্যি গালতে বলেন গালছি, আমি মাতাল দাতাল লোক। ডালিমের বাড়িতে রাত কাটিয়েছি, ডালিম সাক্ষী আছে। ইন্সপেক্টর বাবুটি সত্যাসত্যেই কাজের লোক। এতক্ষণ নিস্পৃহভাবে বসিয়াছিলেন। আমাদের দেখিয়া বলিলেন, আসুন ব্যোমকেশবাবু, ইনি মতিলাল, বিধুবাবুর আসামি। যদি কিছু জিজ্ঞাসা করতে চান করতে পারেন। ব্যোমকেশ বলিল, কোথায় একে গ্রেপ্তার করা হয়েছে? যে সাব ইন্সপেক্টরটি গ্রেপ্তার করিয়াছিল সে বলিল, হাড়কাটা গলির এক স্ত্রীলোকের বাড়িতে। মতিলাল আবার বলিতে আরম্ভ করিল, ডালিমের বাড়িতে ঘুমুচ্ছিলুম, কোন শালা মিছে কথা বলে। ব্যোমকেশ হাত তুলিয়া তাহাকে নিবারণ করিয়া বলিল, আপনি তো ভোর না হতে বাড়ি ফিরে আসেন, আজ ফেরেননি কেনে? পাগলের মতো আরক্ত চক্ষে চারিদিকে চাহিয়া মতিলাল বলিল, কেন, আমি মদ খেয়েছিলুম, 2 বোতল হুইস্কি টেনেছিলুম, ঘুম ভাঙেনি। ব্যোমকেশ ইন্সপেক্টর বাবুর দিকে চাহিয়া ঘাড় নাড়িল। তিনি বলিলেন, নিয়ে যাও, হাসতে রাখো। মতিলাল চিৎকার করিতে করিতে স্থানান্তরিত হইলে ব্যোমকেশ বলিল, বিধুবাবু কোথায়? তিনি মিনিট 15 হল বাড়ি গেছেন, আবার 4টের সময় আসবেন। আচ্ছা, তাহলে আমরাও উঠি, কাল সকাল আবার আসব। ভাল কথা, বাড়ির ঘরগুলো সব খানাতল্লাশ হয়েছে। কোরালিবাবুর আর মতিলালের ঘর খানাতল্লাশ হয়েছে, অন্য ঘরগুলো খানাতল্লাশ করা বিধুবাবুর দরকার মনে করেননি। মতিলালের ঘর থেকে কিছু পাওয়া গেছে? কিছু না। উইলগুলো দেখা হল না, সেগুলো বোধ হয় বিধুবাবু সিল করে রেখে গেছেন। থাক, কাল দেখলেই হবে। আচ্ছা, চললুম। ইতিমধ্যে যদি নতুন কিছু জানতে পারেন খবর দেবেন। বাসায় ফিরিলাম। রাত্রে করালিবাবুর বাড়ির একটা নকশা তৈয়ার করিয়া ব্যোমকেশ আমাকে দেখাইল। বলিল, করালিবাবুর ঘরর নিচে মতিলালের ঘর, মাখনের ঘর তার পাশে, ফণির ঘরর নিচে বৈঠকখানা ঘর, অর্থাৎ যেখানে পুলিশ আড্ডা গেড়েছে, সত্যবতীর ঘরর নিচে রান্নাঘর, আর সুকুমারের ঘরর নিচের ঘরে চাক্র বামুন শোয়। আমি জিজ্ঞাসা করিলাম, এ প্ল্যান কি হবে? কিছু না বলিয়া ব্যোমকেশ নকশাটা মনোনিবেশ সহকারে দেখিতে লাগিল। আমি বলিলাম, তোমার কি রকম মনে হচ্ছে? মতিলাল বোধহয় খুন করেনি। না না, সে বিষয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পার। তবে কি, সেইটে বলাই শক্ত। মতিলালকে বাদ দিলে 4 জন বাকি থেকে যায়, ফণি, মাখন, সুকুমার আর সত্যবতী। এদের মধ্যে যে কেউ খুন করতে পারে, সকলের স্বার্থ প্রায় সমান। আমি বিস্মিত হইয়া বলিলাম, সত্যবতীও? নয় কেন? কিন্তু মেয়ে মানুষ হয়, মেয়ে মানুষ যাকে ভালোবাসে তার জন্যে করতে পারে না এমন কাজ নেই। কিন্তু তার স্বার্থ কি? করালিবাবুর শেষ উইলে তার ভাইই তো সব পেয়েছে, বুঝলে না? যে লোক ঘন্টায় ঘন্টায় মত বদলায় তাকে খুন করলে আর তার মত বদলাবার অবকাশ থাকতে না। স্তম্ভিত হইয়া গেলাম। এদিক হইতে কথাটা ভাবিয়া দেখি নাই। বলিলাম, তবে কি তোমার মনে হয় সত্যবতী? আমি তা বলিনি, সুকুমার হতে পারে, সম্পূর্ণ বাইরের লোকও হতে পারে, কিন্তু সত্যবতী মেয়েটি সাধারণ মেয়ে নয়। খানিচ্ছন চুজ করিয়া ভাবিতে লাগিলাম। গত কয়েক ঘণ্টার মধ্যে এত প্রকার খাপছাড়াও পরস্পর বিরোধী মালমশলা আমাদের হস্তগত হইয়াছিল যে, তাহার ভিতর হইতে সুসংলগ্ন একটা কিছু বাহির করা প্রায় অসম্ভব হইয়া পড়িয়াছিল। ব্যাপারটা এতই জটিল যে ভাবিতে গেলে আরও জট পাকাইয়া যায়। শেষে জিজ্ঞাসা করিলাম, মৃতদেহে দেখে তুমি কি বুঝলে? এই বুঝলাম যে হত্যা করবার আগে হত্যাকারী কোরালিবাবুকে ক্লোরোফর্ম করেছিল। কি করে বুঝলে? তার ঘাড়ে হত্যাকারী 3 বার চুঁচ ফুটিয়েছিল। ক্লোরোফর্ম না করলে তিনি জেগে উঠতেন। তার নাকে ছোট দাগ দেখেছিলে, মনে আছে? সেগুলো ক্লোরোফর্মের চিহ্ন। 3 বার চুঁচ ফোটাবার মানে? প্রথম 2 বার মর্মস্থানটা খুঁজে পাইনি, কিন্তু সেটা তেমন জরুরি কথা নয়। জরুরি কথা হচ্ছে এই যে চুঁচটা বিধিয়ে রেখে গেলা কেনে? কাজ হয়ে গেলে বার করে নিয়ে চলে গেলেই তো আর কোনো প্রমাণ থাকতো না।
হয়তো তাড়াতাড়িতে ভুল হয়ে গিয়েছিল। কিন্তু আর একটা কথা, রাত 12টার সময় খুন হয়েছে, তুমি বুঝলে কি করে? ওটা আমার অনুমান, কিন্তু সত্যবতী যদি কখনো সত্যি কথা বলে দেখবে আমার অনুমানটা ঠিক। ডাক্তারের রিপোর্ট থেকেও জানা যাবে। কিছুক্ষণ ঊর্ধ্বমুখে বসিয়া থাকিয়া ব্যোমকেশ বলিল, সুকুমারের টেবিলের ওপর একখানা বই রাখা ছিল, গ্রের অ্যানাটমি। সারা বইয়ের মধ্যে কেবল একটা পাতায় কয়েক লাইন লাল পেন্সিল দিয়ে দাগ দেওয়া ছিল। সে কয় লাইনের অর্থ মেডালা এবং প্রথম কশেরুর যদি চুচ বিন্ধিয়ে দেওয়া যায় তাহলে তৎক্ষণাৎ মৃত্যু হবে। আমি লাফাইয়া উঠিলাম, বল কি তাহলে? কিন্তু আশ্চর্য, লাল পেন্সিলটা সুকুমারের টেবিলে দেখলুম না। বলিয়া হঠাৎ উঠিয়া গভীর চিন্তাক্রান্ত মুখে ঘরময় পায়চারি করতে লাগিল। আমার মনের মধ্যে অনেকগুলো প্রশ্ন গজগজ করিতেছিল, কিন্তু ব্যোমকেশের চিন্তাসূত্র ছিন্ন করিতে ভরসা হইল না। জানিতাম এই সময় প্রশ্ন করিলেই সে খেকি হইয়া উঠে। রাত্রে শয়ন করিয়া সে একটা প্রশ্ন করিল, তুমি তো একজন সাহিত্যিক, বল দেখি থিম্বলের বাংলা কি? আমি আশ্চর্য হইয়া বলিলাম, থিম্বল? যা আঙ্গুলে পরে দর্জিরা সেলাই করে। হ্যাঁ। আমি ভাবিতে ভাবিতে বলিলাম, অঙ্গুলি ত্রাণ হতে পারে, কিংবা সূচিবর্ম। ব্যোমকেশ বলিল, ওসব চালাকি চলবে না, খাঁটি বাঙালা প্রতিশব্দ বল। স্বীকার করিতে হইল বাঙালা প্রতিশব্দ নাই, অন্তত আমার জানা নাই। জিজ্ঞাসা করিলাম, তুমি জানো? জানলে আর জিজ্ঞাসা করব কেনে? ব্যোমকেশ আর কথা কহিল না। আমিও বাংলা ভাষার অশেষ দৈন্যের কথা চিন্তা করিতে করিতে কখন ঘুমাইয়া পড়িলাম। পরদিন সকালে উঠিয়া দেখি ব্যোমকেশ বাহির হইয়া গিয়েছে। একটু রাগ হইল, কিন্তু বুঝিলাম আমাকে না লইয়া যাওয়ার কোনো মতলব আছে। হয়তো আমি গেলে অসুবিধা হইত। যখন ফিরিল তখন বেলা প্রায় 11টা। জামা খুলিয়া পাখাটা চালাইয়া দিয়া সিগারেট ধরাইল। জিজ্ঞাসা করিলাম, কি হল? সে এক পেট ধোঁয়া টানিয়া আস্তে আস্তে ছাড়িতে ছাড়িতে বলিল, হুইলগুলো দেখা গেল। হুইলের সাক্ষী বাড়ির বামুন আর চাকর, তাদের টিপসই রয়েছে। আর বাড়ির অন্য ঘরগুলো ভালো করে খানা তল্লাশ করতে বলল। বিধুবাবু গন ধরেছেন আমি যা বলবো তার উল্টো কাজটি করবেন। শেষ পর্যন্ত ভয় দেখিয়ে এলুম, যদি খানা তল্লাশ না করেন কমিশনার সাহেবকে নালিশ করব। তারপর আর কি? তিনি এখনে মতিলালকে কামড়ে পড়ে আছেন। কিয়াতকাল চুপ করিয়া থাকিয়া বলি, মেয়েটা ভয়ন পোষ্য, এমন মুখ টিপে রই, কিছুতেই মুখ খুললে না, অথচ রহস্যের চাবিকাঠি তার কাছে। যা হোক দেখা যাক। বিধুবাবু যদি শেষ পর্যন্ত খানা তল্লাশ করা মনস্থ করেন হয়তো কিছু পাওয়া যেতে পারে। কি পাওয়া যাবে প্রত্যাশা কর? কে বলতে পারে? সামান্য জিনিস, হয়তো একটা ডাক্তারি দোকানের ক্যাশ মেমো কিংবা একটা পেন্সিল, কিন্তু বৃথা গবেষণা করে লাভ নেই। চল, নাইবার বেলা হল। দুপুর বেলাটা ব্যোমকেশ আরাম কেদারায় চোখ বুজিয়া শুইয়া কাটাইয়া দিল। মনে হইল সে যেন প্রতীক্ষা করিতেছে। 3টা বাজিতেই পুটিরামচা দিয়া গেল। নিঃশব্দে পান করিয়া ব্যোমকেশ পূর্ববৎ পড়িয়া রহিল। 4:30 বাজিবার পর পাশের ঘরে টেলিফোন বাজিয়া উঠিল। ব্যোমকেশ দ্রুত উঠিয়া গিয়া ফোন ধরিল। কে আপনি? ও ইন্সপেক্টর বাবু, কি খবর? সুকুমার বাবুর ঘর সার্চ হয়েছে। বেশ বেশ, বিধুবাবু তাহলে শেষ পর্যন্ত তার ঘরে কি পাওয়া গেল? হ্যাঁ, সুকুমার বাবুকে অ্যারেস্ট করা হয়েছে। তারপর কিছু পাওয়া গেল? ক্লোরোফর্মের শিশি আলমারিতে বইয়ের পেছনে ছিল, আর হুইল, আরেকখানা টাইপ করা হুইল। বলেন কি? কোন তারিখের? যে রাত্রে কোরালিবাবু মারা যান সেই দিন তৈরি। কোথায় ছিল? বাকারে তলায়। এ হুইলে ওয়ারিসকে? ফণী বাবু। হ্যাঁ, ঠিক বলেছেন। পর্যায়ক্রমে এবার তারই পালা ছিল বটে। সুকুমার বাবুর বোনকে কি গ্রেপ্তার করা হয়েছে? না, ও বুঝেছি। ঘরে আর কিছু পাওয়া যায়নি? এই ধরুন একটা লাল পেন্সিল। পাননি? আশ্চর্য, সেলাইয়ের কোনো উপকরণ পাননি? তাই তো। বিধুবাবু আছেন? মতিলালকে খালাস করতে গেছেন। তবু ভালো, বিধুবাবু সুমতি হয়েছে। সুকুমার বাবুর ঘর ছাড়া আর কোন কোন ঘর সার্চ হয়েছে? আর হয়নি। কি বললেন? বিধুবাবু দরকার মনে করেনি? বিধুবাবু তো কিছুই দরকার মনে করে না। আমার আজ যাবার দরকার আছে কি? নূতন হুইলখানা দেখতুম, ও নিয়ে গেছেন। আচ্ছা, কাল সকালেই হবে। লাল পেন্সিল আর ওই সেলাইয়ের উপকরণটা যতক্ষণ না পাওয়া যাচ্ছে ততক্ষণ। কি বলছেন? সুকুমারের বিরুদ্ধে ওভারওয়েলমিং প্রমাণ পাওয়া গেছে।
তা বলতে পারেন, কিন্তু ডাক্তারের রিপোর্ট পাওয়া গেছে। মৃত্যুর সময় সম্বন্ধে কি লিখেছেন? আহারের 3 ঘন্টা পরে, তার মানে আন্দাজ রাত 12টা। আচ্ছা, কাল সকালে নিশ্চয় যাব। ফোন রাখিয়া ব্যোমকেশ ফিরিয়া আসিয়া বসিল। তাহার চিন্তা কুঞ্চিত ভ্রু ও মুখ দেখিয়া মনে হইল সে সম্পূর্ণ সন্তুষ্ট হইতে পারে নাই। জিজ্ঞাসা করিলাম, সুকুমারেই তাহলে? তুমি তো গোড়া থেকেই সন্দেহ করেছিলে না? কিছুক্ষণ নীরব থাকিয়া ব্যোমকেশ বলিল, এ ব্যাপারে যত কিছু প্রমাণ সবই সুকুমারের দিকে নির্দেশ করছে। দেখ, কোরালীবাবুর মৃত্যুর ধরনটা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এ ডাক্তারের কাজ। যারা ডাক্তারি কিছু জানে না তারা ওভাবে খুন করতে পারে না। যে ছুঁচটা ব্যবহার করা হয়েছে তাও তার বোনের সেলাইয়ের বাক্স থেকে চুরি করা, এমনকি সুতোটা পর্যন্ত এক। সুকুমার 12টার সময় বাড়ি ফিরল। ঠিক সেই সময় কোরালীবাবুও মারা গেলেন। সুকুমারের ঘর সার্চ করে বেরিয়েছে ক্লোরোফর্মের শিশি আর একটা টাইপ করা উইল, কোরালীবাবুর শেষ উইল, যাতে তিনি সুকুমারকে বঞ্চিত করে ফণিকে সর্বস্ব দিয়ে গেছেন। সুকুমার নিজের মুখেই স্বীকার করেছে সেদিন সন্ধ্যাবেলা কোরালীবাবুর সঙ্গে তার ঝগড়া হয়েছিল। সুতরাং তিনি যে আবার উইল বদলাবেন তা সে বেশ বুঝতে পেরেছিল। খুন করার মোটিভ পর্যন্ত পরিষ্কার পাওয়া যাচ্ছে। তাহলে সুকুমারই যে আসামি তাতে আর সন্দেহ নেই। সন্দেহের অবকাশ কোথায়? কিছুক্ষণ চুপ করিয়া থাকিও জিজ্ঞাসা করিল, আচ্ছা, সুকুমারকে দেখে তোমার কিরকম মনে হল? খুব নির্বোধ বলে মনে হল কি? আমি বলিলাম, না, বরঞ্চ বেশ বুদ্ধি আছে বলে মনে হল। ব্যোমকেশ ভাবিতে ভাবিতে বলিল, সেইখানেই ধোকা লাগছে। বুদ্ধিমান বোকার মতো কাজ করে কেন? বলিয়াই ব্যোমকেশ সচকিতভাবে সোজা হইয়া বসিল। দ্বারের কাছে অস্পষ্ট পদধ্বনি আমিও শুনিতে পাইয়েছিলাম। ব্যোমকেশ গলা চড়াইয়া ডাকিল, কে? ভিতরে আসুন। কিছুক্ষণ কোন সারা পাওয়া গেল না। তারপর আস্তে আস্তে দ্বার খুলিয়া গেল। তখন ঘোর বিস্ময় দেখিলাম শ্মশমুখে দাঁড়াইয়া আছে সত্যবতী। সত্যবতী ঘরে প্রবেশ করিয়া দ্বার ভেজাইয়া দিল। কিছুকাল শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল, তারপর হঠাৎ ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিয়া রুদ্ধস্বরে বলিল, ব্যোমকেশবাবু, আমার দাদাকে বাঁচান। অপ্রত্যাশিত আবির্ভাবে আমি একেবারে ভ্যাবাচাকা খাইয়া গিয়েছিলাম। ব্যোমকেশ কিন্তু তরাক করিয়া সত্যবতীর সম্মুখে দাঁড়াইল। সত্যবতীর মাথাটা ঘুরিয়া গিয়েছিল। সে অন্ধভাবে একটা হাত বাড়াইয়া দিতেই ব্যোমকেশ হাত ধরিয়া তাহাকে একখানা চেয়ারে আনিয়া বসিয়া দিল। আমাকে ইঙ্গিত করিতেই পাখাটা চালিয়া দিলাম। প্রথম মিনিট 2-3 সত্যবতী চোখে আঁচল দিয়া খুব খানিকটা কাঁদিল। আমার নির্বাক লজ্জিত মুখে অন্যদিকে চোখ ফিরাইয়া রহিলাম। আমাদের বৈচিত্র্যপূর্ণ জীবনেও এমন ব্যাপার পূর্বে কখনো ঘটে নাই। সত্যবতীতে পূর্বে আমি একবারই দেখিয়েছিলাম। সাধারণ শিক্ষক বাঙালি মেয়ে হইতে সে যে আকারে প্রকারে একটু পৃথক তাহা মনে হয় নাই। সুতরাং ঘোর বিপদের সময় সমস্ত শঙ্কাসংকোচ লঙ্ঘন করিয়া সে যে আমাদের কাছে উপস্থিত হইতে পারে, ইহা যেমন অচিন্তনীয় তেমনই বিস্ময়কর। বিপদ উপস্থিত হইলে অধিকাংশ বাঙালির মেয়ে জড়বস্তু হইয়া পড়ে। তাই এই কৃষাঙ্গী কালো মেয়েটি আমার চক্ষে যেন সহসা একটা অপূর্ব অসামান্যতা লইয়া দেখা দিল। তাহার পায়ের মলিন জরির নাগারা হইতে রুক্ষ অয়ত্নসমৃদ্ধ চুল পর্যন্ত যেন অনন্য সাধারণের বিশিষ্টতার ভরপুর হইয়া উঠিল। ভালো করিয়া চোখ মুছিয়া সে যখন মুখ তুলিয়া আবার বলিল, ব্যোমকেশবাবু, আমার দাদাকে আপনি বাঁচান, তখন দেখিলাম সে প্রাণপণে আত্মসম্বরণ করিয়েছে বটে, কিন্তু তাহার গলার স্বর তখনও কাঁপিতেছে। ব্যোমকেশ আস্তে আস্তে বলিল, আপনার দাদা অ্যারেস্ট হয়েছেন আমি শুনেছি, কিন্তু সত্যবতী ব্যাকুলভাবে বলিয়া উঠিল, দাদা নির্দোষ, তিনি কিছু জানেন না, বিনা অপরাধে তাকে। বলিতে বলিতে আবার সে কাঁদিয়া ফেলিল। ব্যোমকেশ ভিতরে ভিতরে বিচলিত হয়েছি বুঝিলাম, কিন্তু সে শান্তভাবেই বলিল, কিন্তু তার বিরুদ্ধে যে প্রমাণ পাওয়া গেছে। সত্যবতী বলিল, সেসব মিথ্যে প্রমাণ। দাদা কখনো টাকার লোভে কাউকে খুন করতে পারেন না, আপনি জানেন না তার মতন লোক। ব্যোমকেশবাবু, আমার মেসমশায়ের টাকা চাই না, আপনি শুধু দাদাকে এই বিপদ থেকে উদ্ধার করুন, আমার আপনার পায়ে কেনা হয়ে থাকবে। তাহার 2 চোখ দিয়া ধারার মত অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল, কিন্তু সে আর তাহা মুছিবার চেষ্টা করিল না। বোধ করি জানিতেই পারিল না। ব্যোমকেশ এবার যখন কথা কহিল,
তখন তাহার কণ্ঠস্বরে একটা অশ্রুতপূর্ব গার্থা লক্ষ্য করিলাম। সে বলিল, আপনার দাদা যদি সত্যিই নির্দোষ হন, আমি প্রাণপণে তাকে বাঁচাবার চেষ্টা করব। কিন্তু সে বলিল, আপনার দাদাকে আপনি বিশ্বাস করেন না? আমি আপনার পা ছুঁয়ে বলছি, দাদা এ কাজ করতে পারেন না। একটা মাছিকে মারাও তার পক্ষে সম্ভব নয়। বলিতে বলিতে সে হঠাৎ নতজানু হই ব্যোমকেশের পায়ের উপর হাত রাখিল। ও কি করছেন? উঠে বসুন, উঠে বসুন বলিয়া ব্যোমকেশ নিজেই চেয়ার ছাড়িয়া উঠিয়া পা সরাইয়া লইল। আপনি আগে বলুন, দাদাকে ছেড়ে দেবেন। ব্যোমকেশ দুই হাত ধরিয়া সত্যবতীকে জোর করিয়া তুলিয়া চেয়ারে বসাইয়া দিল। তারপর তাহার সম্মুখে বসিয়া দৃঢ়স্বরে বলিল, আপনি ভুল করছেন। সুকুমারবাবুকে ছেড়ে দেবার মালিক আমি নয়, পুলিশ। তবে আমি চেষ্টা করতে পারি, কিন্তু চেষ্টা করতে হলে সব কথা আমার জানা দরকার। বুঝেছেন না? আমার কাছ থেকে যতক্ষণ আপনি কথা গোপন করবেন, ততক্ষণ কোনো সাহায্যেই আমি করতে পারব না। চক্ষু নত করিয়া সত্যবতী বলিল, আমি তো কোনো কথা গোপন করিনি। করছেন। আপনি সেই রাত্রেই কারালিবাবুর ঘরে গিয়ে তার মৃত্যুর কথা জানতে পেরেছিলেন, কিন্তু আমাকে বলেননি। ত্রাস বিস্ফারিত নেত্রে সত্যবতী ব্যোমকেশের মুখের পানে তাকাইল। তারপর বুকে মুখ গুজিয়া নীরব হইয়া রহিল। ব্যোমকেশ নরম সুরে বলিল, এক্ষণ সব কথা বলবেন কি? কাতর চোখ দুটি তুলিয়া সত্যবতী বলিল, কিন্তু সে কথা আমি কি করে বলবো? তাতে দাদার ওপরেই সব দোষ গিয়ে পড়বে। অনুনয়ের কণ্ঠে ব্যোমকেশ বলিল, দেখুন, আপনার দাদা যদি নির্দোষ হন, তাহলে সত্যি কথা বললে তার কোনো অনিষ্ট হবে না। নির্ভয়ে সমস্ত খুলে বলুন, কোনো কথা গোপন করবেন না। সত্যবতী অনেকক্ষণ মুখ নিচু করিয়া ভাবিল। শেষে ভগ্নস্বরে বলিল, আমার যে আর উপায় নেই। উদ্গত অশ্রু আঁচল দিয়া মুছিয়া নিজেকে ঈষৎ শান্ত করিয়া আরম্ভ করিল। সেদিন সন্ধেবেলা মেসোমশাইয়ের সঙ্গে দাদার একটু গচসা হয়েছিল। মেসোমশাই দাদাকে সব সম্পত্তি উইল করে দিয়েছিলেন। তাই নিয়ে মতিদার সঙ্গে দুপুরবেলা তুমুল ঝগড়া হয়ে গিয়েছিল। কলেজ থেকে ফিরে তাই শুনে দাদা মেসোমশাইকে বলতে গিয়েছিলেন যে তিনি সব সম্পত্তি চান না, সম্পত্তি যেন সকলকে সমান ভাগ করে দেয়া হয়। মেসোমশাই কোনো রকম তর্ক সইতে পারতেন না। তিনি রেগে উঠে বললেন, আমার কথার ওপর কথা, বেরো এখানে থেকে, তোমাকে এক পয়সা দেব না। মেসোমশাই যে কথায় রাগ করবেন তা দাদা বুঝতে পারেননি। তিনি সে ঘর থেকে বেরিয়ে এসে ফণিদার ঘরে গিয়ে বসলেন। ফণিদা খোড়া মানুষ, বাইরে বেরোতে পারেন না। তাই দাদা রোজ সন্ধেবেলা তার কাছে বসে খানিক খানিক গল্প করতেন। ফণিদাকে আপনারা বোধহয় দেখেছেন। তিনি স্কুল কলেজে পড়েননি বটে, কিন্তু বেশ ভাল লেখাপড়া জানেন। তার আলমারির বই দেখে বুঝতে পারবেন কত রকম বিষয়ে তার দখল আছে। অনেক সময় আমি তার কাছে পড়া বলে নিয়েছি। মেসোমশাইয়ের সঙ্গে বৎসা হওয়াতে দাদার মনটা খারাপ হয়ে গিয়েছিল। তিনি রাত্রি আন্দাজ 8টার সময় আমাকে বললেন, সত্যি আমি বায়োস্কোপ দেখতে যাচ্ছি, 11:30টার সময় ফিরব, সদর দরজা খুলে রাখিস। এই বলে খাওয়া দাওয়া সেরে তিনি চুপি চুপি বেরিয়ে গেলেন। আমাদের বামুন ঠাকুর রাত্রির খাওয়া দাওয়া শেষ হয়ে যাবার পর বাইরে গিয়ে অনেক রাত্রি পর্যন্ত নিজের দেশের লোকের আড্ডায় গল্পগুজব করে। আমি জানতুম, তাই দাদাকে দোর খুলে দেবার জন্যে আমি আর জেগে রইলুম না। রাত্রি 10টার পর হাড়ি হেসেল উঠে গেলে আমিও গিয়ে শুয়ে পড়লুম। ঘুমিয়ে পড়েছিলুম, হঠাৎ এক সময় ঘুম ভেঙে গেল। মনে হল যেন দাদার ঘরে একটা শব্দ শুনতে পেলুম। মেঝের ওপর একটা ভারী জিনিস টেবিল কি বাক্স সরালে যেরকম শব্দ হয়, সেই রকম শব্দ। ভাবলুম দাদা বায়োস্কোপ দেখবে ফিরে এলেন। আবার ঘুমবার চেষ্টা করলুম, কিন্তু কি জানি ঘুম এল না। চোখ চেয়ে শুয়ে রইলুম। দাদার ঘরে থেকে আর কোনো সাড়া পেলুম না। মনে করলুম তিনি শুয়ে পড়েছেন। এইভাবে মিনিট 15 কেটে যাবার পর বারান্দায় একটা খুব মৃদু শব্দ শুনতে পেলুম, জেনকে পা টিপে টিপে যাচ্ছে। ভারী আশ্চর্য মনে হল। দাদা তো অনেকক্ষণ শুয়ে পড়েছেন, তবে কে বারান্দায় দিয়ে যাচ্ছে? আমি আস্তে আস্তে উঠলুম, দরজা একটু ফাঁক করে দেখলুম। দাদা নিঃশব্দে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। চাঁদের আলো বারান্দায় পড়েছিল। দাদাকে স্পষ্ট দেখতে পেল। ব্যোমকেশ বলি, একটা কথা,
আপনার দাদার পায়ে জুতা ছিল? হ্যাঁ। তার হাতে কিছু ছিল? না, কিছু না। একটা কাগজ কিংবা শিশি? কিছু না। তখন কটা বেজেছিল দেখেছিলেন কি? সত্যবতী বলি, দেখবার দরকার হয়নি। তখন শহরের সব ঘড়িতে 12টা বাজিল। ব্যোমকেশের দৃষ্টি চাপা উত্তেজনায় প্রখর হইয়া উঠিল। সে বলি, তারপর বলে যান। সত্যবতী বলি, দেখবার দরকার হয়নি। তখন শহরের সব ঘড়িতেই 12টা বাজিল। ব্যোমকেশের দৃষ্টি চাপা উত্তেজনায় প্রখর হইয়া উঠিল। সে বলি, তারপর বলে যান। সত্যবতী বলিতে লাগিল, প্রথমটা আমি কিছু বুঝতে পারলুম না। দাদা 15 মিনিট আগে ফিরে এসেছেন, তার ঘরে আওয়াজ শুনে জানতে পেরেছি। তবে আবার তিনি কোথায় গিয়েছিলেন? হঠাৎ মনে হলো হয়তো মেসোমশাইয়ের শরীর খারাপ হয়েছে, তার ঘরেই গিয়েছিলেন। মেসোমশাই কখনো কখনো রাত্রিবেলা বাতের বেদনায় কষ্ট পেতেন, ঘুম হত না। তখন তাকে ওষুধ খাইয়ে ঘুম পাড়াতে হত। আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে মেসোমশাইয়ের ঘরের দিকে গেলাম। তার ঘরের দোর রাত্রে বরাবরই খোলা থাকে। আমি ঘরে ঢুকলুম। ঘর অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও কীরকম একটা গন্ধ নাকে এল। গন্ধটা যে ঠিক কীরকম তা আমি আপনাকে বোঝাতে পারবো না। তীব্র নয়, অথচ মিষ্টি মিষ্টি গন্ধ। হ্যাঁ, ঠিক বলেছেন, মিষ্টি মিষ্টি গন্ধ। ক্লোরোফর্ম। তারপর দোরের পাশেই সুইচ। আলো জেলে দেখলুম মেসোমশাই খাটে শুয়ে আছেন, ঠিক যেন ঘুমাচ্ছেন। তার শোবার ভঙ্গি দেখে একবারও মনে হয় না যে তিনি। কিন্তু তবু কি জানি কেন আমার বুকের ভেতরটা ধরফর করতে লাগল। সেই গন্ধটা যেন একটা ভিজে ন্যাকড়ার মতন আমার নিঃশ্বাস বন্ধ করবার উপক্রম করল। কিছুক্ষণ আমি দরজার কাছে দাঁড়িয়ে রইলুম। মনে বোঝাবার চেষ্টা করলুম যে ওটা ওষুধের গন্ধ। মেসোমশাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছেন, পা কাঁপছিল। তবু সন্তর্পণে তার খাটের পাশে দাঁড়ালুম। ঝুঁকে দেখলুম তার নিঃশ্বাস পড়ছে না। তখন আমার বুকের মধ্যে যে কি হচ্ছে তা আমি বোঝাতে পারবো না। মনে হচ্ছে এইবার অজ্ঞান হয়ে পড়ে যাব। বোধ হয় মাথাটা ঘুরেও উঠেছিল। নিজেকে সামলাবার জন্য আমি মেসোমশাইয়ের বালিশের ওপর হাত রাখলুম। হাতটা ঠিক তার ঘাড়ের পাশেই পড়েছিল। একটা কাটার মতো কি জিনিস হাতে ফুটল। দেখলুম একটা চুচ তার ঘাড়ে আমূল বেঁধানো, তখনও সুতো পরানো রয়েছে। আমি আর সেখানে থাকতে পারলুম না। কিন্তু কি করে যে আলো নিবিয়ে নিজের ঘরে ফিরে এলুম তাও জানি না। যখন ভালো করে চেতনা ফিরে এলুম, তখন নিজের বিছানায় বসে থক থক করে কাঁপছি আর কাঁপছি। তারপর তো সবই আপনি জানেন। দাদাকে আমি সন্দেহে করিনি। আমি জানি দাদা এই কাজ করতে পারেন না। তবু একটা যে কাউকে বলা চলবে না তাও বুঝতে দেরি হল না। পরদিন সকালবেলা কোনো রকমে চা তৈরি করে নিয়ে মেসোমশাইয়ের ঘরে গেলুম। সত্যবতীর স্বর ক্ষীণ হইয়া মিলাইয়ে গেল। তাহার মুখের অস্বাভাবিক পাণ্ডুরতা, চোখের আতঙ্কিত দৃষ্টি হইতে বুঝতে পারিলাম কি অসীম সংশয় ও যন্ত্রণার ভিতর দিয়া সেই ভয়ঙ্কর রাত্রিটা তাহার কাটিয়েছিল। ব্যোমকেশের মুখের দিকে চাহিয়া দেখিলাম তাহার চোখ দুটো জল জল করিয়া জ্বলিতেছে। সে হঠাৎ বলিয়া উঠিল, আপনার মতো অসাধারণ মেয়ে আমি দেখিনি। অন্য কেউ হলে চেঁচামেচি করে মূর্ছা হিস্টেরিয়ার ঠেলায় বাড়ি মাথায় করত। আপনি? সত্যবতী ভাঙা গলায় বলিল, শুধু দাদার জন্যে। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া বলেন, আপনি এখন তাহলে বাড়ি ফিরে যান। কাল সকালে আমি আপনাদের ওখানে যাব। সত্যবতীও উঠিয়া দাঁড়াইল, শঙ্কিত কণ্ঠে বলিল, কিন্তু আপনি তো কিছু বললেন না। ব্যোমকেশ কহিল, বলবার কিছু নেই। আপনাকে আশা দিয়ে শেষে যদি কিছু না করতে পারি, এর মধ্যে বিধুবাবু নামক একটি আস্ত এইয়ে আছেন কিনা তাই একটু ভয়। যা হোক, এইটুকু বলতে পারি যে আপনি যেসব কথা বললেন তা যদি প্রথমেই বলতেন তাহলে হয়তো কোনো গোলমাল হত না। অশ্রুপূর্ণ চোখে সত্যবতী বলেন, আমি যা বললুম তাতে দাদার কোনো অনিষ্ট হবে না? সত্যি বলছেন ব্যোমকেশবাবু? আমার আর কেউ নেই। তাহার স্বর কান্নায় বুঝিয়া গেল। ব্যোমকেশ তাড়াতাড়ি গিয়ে সদর দরজাটা খুলিয়া দাঁড়াইল, একটু হাসিবার চেষ্টা করিয়া বলিল, আপনি আর দেরি করবেন না, রাত হয়ে গেছে। আমাদের এটা ব্যাচেলার এস্টাবলিশমেন্ট, বুঝলেন না? সত্যবতী একটু ব্যস্তভাবে বাহির হয়ে যাইবার উপক্রম করিল। সে চকাট পার হইয়াছে। এমন সময় ব্যোমকেশ মৃদুস্বরে তাহাকে কি বলিল শুনিতে পাইলাম না। সত্যবতী চমকিয়া ফিরিয়া চাই। ক্ষণকালের জন্যে তাহার কৃতজ্ঞতা নিষিক্ত মিনতিপূর্ণ চোখ দুটি আমি দেখিতে পাইলাম।
তারপর সে নিঃশব্দে ছোট্ট একটি নমস্কার করিয়া দ্রুতপদে সিঁড়ি দিয়া নামিয়া গেল। দরজা ভেজাইয়া দিয়া ব্যোমকেশ ফিরিয়া আসিয়া বসিল। ঘড়ি দেখিয়া বলিল 7টা বেজে গেছে। তারপর মনে মনে কি হিসাব করিয়া চেয়ারে হেলান দিয়া বলিল এখনো ঢের সময় আছে। আমি সাগ্রহে তাহাকে চাপিয়া ধরিলাম। ব্যোমকেশ, কি বুঝলে? আমি তো এমন কিছু, কিন্তু তোমার ভাব দেখে বোধ হয় যেন তুমি ভেতরের কথা বুঝতে পেরেছে। ব্যোমকেশ মাথা নাড়িল। এখনও সব বুঝিনি। আমি বলিলাম, যাই বল, সুকুমারের বিরুদ্ধে প্রমাণ যতই গুরুতর হোক, আমার দৃঢ় বিশ্বাস সে খুন করেনি। ব্যোমকেশ হাসিল। তবে কে করেছে তা জানি না, কিন্তু সুকুমার নয়। ব্যোমকেশ আর কিছু বলিল না। সিগারেট ধরাইয়া নীরবে টানিতে লাগিল। বুঝিলাম এখন কিছু বলিবে না। আমিও বসিয়া এই ব্যাপারে অদ্ভুত জটিলতার কথা ভাবিতে লাগিলাম। অনেকক্ষণ পরে ব্যোমকেশ একটা প্রশ্ন করিল, সত্যবতীকে সুন্দরী বলা বোধ হয় চলে না? না। আমি চমকিয়া উঠিয়া বলিলাম, কেন বল দেখি? না, অমনি জিজ্ঞাসা করছি। সাধারণে বোধ হয় কালোই বলবে। বর্তমান সমস্যার সঙ্গে সত্যবতীর চেহারার কি সম্বন্ধ আছে বুঝিলাম না, কিন্তু ব্যোমকেশের মন কোন দুর্গম পথে চলিয়াছে তাহা অনুমান করা অসম্ভব। আমি বিবেচনা করিয়া বলিলাম, হ্যাঁ, লোকে তাকে কালোই বলবে, কিন্তু কুৎসিত বলতে পারবে না। ব্যোমকেশ একটু হাসিয়া উঠিয়া পড়িল। বলিল, অর্থ তুমি বলতে চাও কালো? যে যতই কালো হোক, দেখিয়েছি তার কালো হরিণ চোখ। কেমন ভাল কথা অঞ্জিত। তোমার বয়স কত হল বল দেখি। সুবিস্ময়ে বলিলাম, আমার বয়স? হ্যাঁ, কত বছর, কমাস, কদিন, ঠিক হিসেব করে বল। কে জানে, হয়তো আমার বয়সের হিসাবের মধ্যেই করালিবাবুর মৃত্যু রহস্যটা চাপা পড়িয়া আছে। ব্যোমকেশের অসাধ্য কার্য নাই। আমি মনে মনে গণনা করিয়া বলিলাম, আমার বয়স হল 29 বছর 5 মাস 11 দিন। কেনে? ব্যোমকেশ একটা ভারী স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বলিল, যাক, তুমি আমার চেয়ে 3 মাসের বড়। বাঁচা গেল। কথাটা কিন্তু মনে রেখো। মানে কিছুই নেই, কিন্তু ও কথা থাক। এই ব্যাপার নিয়ে ভেবে ভেবে মাথা গরম হয়ে উঠেছে। চল, আজ নাইট শোতে বায়োস্কোপ দেখি আসি। ব্যোমকেশ কখনো বায়োস্কোপে যায় না। বায়োস্কোপ থিয়েটার সে ভালিবাসে না। তাই বিস্ময়ে অবদ্ধি রহিল্লা। বলিলাম, তোমার আজ হল কি বল দেখি? একেবারে খেপচুরিয়াস মেরে গেলে নাকি? ব্যোমকেশ হাসিয়া বলিল, অসম্ভব নয়। আমি লগন চান্দা ছেলে। ভট্টাচার্য মশাই কুণ্ঠি তৈয়ার করিয়ে বলেছিলেন, এ ছেলে ঘোর উন্মাদ হবে। কিন্তু আর দেরি নয়, চল খেয়ে দিয়ে বেরিয়ে পড়ায়াক। চিত্রায় কদিন থেকে একটা ভালো ফিল্ম দেখাচ্ছে। আহারাদি করিয়া বায়োস্কোপে উপস্থিত হইলাম। রাত্রি 9:30টার চিত্র প্রদর্শন আরম্ভ হইলা। ছবিটা কিছু দীর্ঘ। শেষ হইতে প্রায় 11:15 বাজিল। অনেক দূর যাইতে হইবে। বাসও 2খানা ছিল। আমি এমটাটে উঠিবার উপক্রম করিতেছি। ব্যোমকেশ বলি, না না, হেঁটেই চল না খানিক দূর। বলিয়া হনহন করিয়া চলিতে আরম্ভ করি। কর্ণওয়ালি স্ট্রিট ছাড়িয়া সে যখন পাশের একটা সরু রাস্তা ধরিল, তখন বুঝিলাম সে কোরালিবাবুর বাড়ির দিকে চলিয়াছে। এত রাত্রে সেখানে কি প্রয়োজন তাহা হৃদয়জম হইল না। যাহা হোক, বিনা আপত্তিতে তাহার সঙ্গে চলিলাম। স্বাভাবিক অপেক্ষা কিছু বেশি দ্রুতপদেই আমরা চলিতেছিলাম। তবু কোরালিবাবুর বাড়ি পৌঁছিতে অনেকটা সময় লাগিল। কোরালিবাবুর দরজার পাশে একটা গ্যাস পোস্ট ছিল। তাহার নিচে দাঁড়াইয়া ব্যোমকেশ হাতের আস্তিন সরাইয়া ঘড়ি দেখিল। কিন্তু ঘড়ি দেখিবার প্রয়োজন ছিল না। ঠিক এই সময়ে অনেকগুলো ঘড়ি চারিদিক হইতে মধ্যরাত্রি ঘোষণা করিয়া দিল। ব্যোমকেশ উৎফুল্লভাবে আমার পিঠে একটা চাপড় মারিয়া বলি, হয়েছে, চল এবার একটা ট্যাক্সি ধরায়াক। পরদিন বেলা 8:30টার সময় আমরা কোরালিবাবুর বাড়িতে উপস্থিত হইলাম। কয়েকজন পুলিশ কর্মচারী ও বিধুবাবু হাজির ছিলেন। ব্যোমকেশকে দেখিয়া বিধুবাবু একটু অপ্রস্তুত হইলেন, কিন্তু সে ভাব গোপন করিয়া গম্ভীর স্বরে বলিলেন, ব্যোমকেশবাবু, আপনি শুনেছেন বোধহয় যে সুকুমারকে অ্যারেস্ট করেছি। সেই আসল আসামি। তা আমি গোড়া থেকে বুঝেছিলাম। আমি শুধু তাকে লেজে খেলাছিলাম। বলেন কি? ব্যোমকেশ মহাবিস্ময়ের ফান করিয়া এমনভাবে বিধুবাবুর পশ্চাৎ দিকে দৃষ্টিপাত করিতে লাগিল, যেন খেলাবার যন্ত্রটা সত্যই সেখানে বিদ্যমান আছে। ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর হাসি চাপিবার চেষ্টায় উৎকট গাম্ভীর্য অবলম্বন করিয়া অন্যদিকে মুখ ফিরিয়ে লইল। বিধুবাবু একটু সন্দিগ্ধভাবে বলিলেন, আপনি আজ কি মনে করে? ব্যোমকেশ বলিল, কিছু না,
শুনলুম আর একটা নতুন উইল বেরিয়েছে, তাই সেটা দেখতে এলুম। উইল ব্যোমকেশকে দেখাইবেন কিনা তাহা কিছুক্ষণ চিন্তা করিয়া বিধুবাবু অনিচ্ছা ভরে ফাইল হইতে একটা কাগজ বাহির করিয়া দিলেন। বলিলেন, দেখবেন, চিরে ফেলবেন না যেন। এই উইলটাই হচ্ছে সুকুমারের বিরুদ্ধে সেরা প্রমাণ। কোরালি বাবুকে খুন করবার পর এটা সুকুমার চুরি করে নিজের ঘরে এনে লুকিয়ে রেখেছিল। কোথায় রেখেছিল জানেন? তার ঘরে যে 3টা ট্রাঙ্ক উপরও উপরি করে রাখা আছে, তারই নিচের ট্রাঙ্কটার তলায়। ব্যোমকেশ হাসিয়া বলিল, বাহ, সবে মিলে যাচ্ছে দেখছি। কিন্তু একটা কথা বলুন তো, সুকুমার উইখানা চিরে ফেললে না কেন? বিধুবাবু নাকের মধ্যে এক প্রকার শব্দ করিয়া বলিলেন, সে বুদ্ধি থাকলে তো ভেবেছিল আমরা তার ঘর সার্চই করব না। সুকুমার কিছু বললে? কি আর বলবে, সবাই যা ওলে থাকে যে না ভারী আশ্চর্য হয়ে গেছে, এমনি ভাব দেখিয়ে বললে, আমি কিছু জানি না। ব্যোমকেশ উইলখানা উল্টায়া দেখিয়া সমুচিত শ্রদ্ধার সহিত তাহার ভাঁজ খুলিয়া পড়িতে আরম্ভ করিল। আমিও গলা বাড়াইয়া দেখিলাম। সাদা একটা ফুলস্ক্যাপ কাগজের উপর ছাপার অক্ষরে লক্ষা রেখে আছে, অদ্যে ইংরাজি 1933 খ্রিস্টাব্দের 22 সেপ্টেম্বর তারিখে আমি সজ্ঞানে সুস্থ শরীরে এই উইল করিতেছি যে আমার মৃত্যুর পর আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ও নাগদ টাকা আমার কনিষ্ঠ ভাগিনে শ্রীমান ফণিভূষণ পাইবে। পূর্বে যে সকল উইল করিয়াছিলাম তাহা অত্র দ্বারা নাকচ করা হইল। স্বাক্ষর শ্রী করালীচরণ বসু। উইল পড়িয়া ব্যোমকেশ লাফায়া উঠিল। দেখিলাম তাহার মুখ উত্তেজনায় লাল হইয়া উঠিয়াছে। সে বলিল, বিধুবাবু, এ কি আশ্চর্য ব্যাপার! উইল যে! বলিয়া কাগজখানা বিধুবাবুর সম্মুখে পাটিয়া ধরিল। বিধুবাবু বিস্মিতভাবে সেটা আগাগোড়া পড়িয়া বলিলেন, কি হয়েছে? আমি তো কিছু দেখছেন না? বলিয়া স্বাক্ষরের নিচেটা আঙুল দিয়া দেখাইল। তখন বিধুবাবু চকচু গোলাকৃতি করিয়া বলিলেন, ও সাক্ষী! চুপ! ব্যোমকেশ ঠোঁটে আঙুল দিয়া ঘরের বেজানো দরজার দিকে তাকাইল। কিছুক্ষণ উৎকর্ণভাবে শুনিয়া পা টিপিয়া টিপিয়া গিয়া হঠাৎ কবাট খুলিয়া ফেলিল। মাখনলাল দরজায় কান পাতিয়া শুনিতেছিল। সবেগে পালিবার চেষ্টা করিল। ব্যোমকেশ তাহাকে কামিজের গলা ধরিয়া ঘরের মধ্যে টানিয়া আনিল। জোর করিয়া একটা চেয়ারে বসাই দিয়া বলিলেন, ইন্সপেক্টর বাবু, একে ধরে রাখুন, ছাড়বেন না, আর কথা কইতে দেবেন না। মাখন ভয়ে আধমরা হইয়া গিয়াছিল। বলিল, আমি? চুপ! বিধুবাবু একটা গ্রেপ্তারি পরোয়ানা ম্যাজিস্ট্রেটের কাছ থেকে আনিয়ে নিন। আসামির নাম দেবার দরকার নেই, নামটা পরে ভর্তি করে নিলেই হবে। বিধুবাবুর কানের কাছে মুখ লেয়া গিয়া খাটো গলায় বলিল, ততক্ষণ এই লোকটাকে লেজে খেলান, আমরা আসছি। বিধুবাবুর বুদ্ধিভ্রষ্টের মতো বলিলেন, কিন্তু আমি কিছুই পরে হবে। ইতিমধ্যে আপনি ওয়ারেন্টখানা আনিয়ে রাখুন। এস অজিত! দ্রুতপদে ব্যোমকেশ উপরে উঠিয়া গিয়া ফণির কবাটে টোকা মারিল। ফণি আসিয়া দরজা খুলিয়া সম্মুখে ব্যোমকেশকে দেখিয়া ঈষৎ বিস্ময়ের সহিত বলিল, ব্যোমকেশবাবু! আমরা ঘরে প্রবেশ করিলাম। ব্যোমকেশের ব্যস্ত সমস্ত ভাব আর ছিল না। সে সাহস্য মুখে বলিল, আপনি শুনে সুখী হবেন। কোরালীবাবুর প্রকৃত হত্যাকারীকে তা আমরা জানতে পেরেছি। ফণি একটু মলিন হাসিয়া বলিল, হ্যাঁ, সুকুমারদা গ্রেপ্তার হয়েছেন জানি, কিন্তু এখনও যেন বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস না হবারই তো কথা। তার ঘর থেকে আর একটা উইল বেরিয়েছে, সে উইলের ওয়ারিস আপনি। ফণি বলিল, তাও শুনেছি। কথাটা শুনে অবধি আমার মনটা যেন তেতো হয়ে গেছে। তুচ্ছ টাকার জন্যে মামার অপঘাতে প্রাণে গেল। একটা নিঃশ্বাস ফেলিয়া কহিল, অর্থম অনর্থম, তিনি আমার সব সম্পত্তি দিয়ে গেছেন। এতেও আমি খুশি হতে পারছি না ব্যোমকেশবাবু। নাই দিতেন টাকা, তবু তো তিনি বেঁচে থাকতেন। ব্যোমকেশ বইয়ের শেলফটার সম্মুখে দাঁড়াইয়া বইগুলা দেখিতে দেখিতে অন্যমনস্কভাবে বলিল, তা তো বটেই, পুত্রাদপি ধনভাজাং ভীতি। শঙ্করাচার্য তো আর মিথ্যে বলেননি। এটা কি বই? ফিজিওলজি, সুকুমার বাবুর বই দেখছি। বইখানা বাহির করিয়া ব্যোমকেশ নামপত্রটা দেখিল। ফণি একটু হাসিয়া বলিল, হ্যাঁ, সুকুমারদা মাঝে মাঝে আমাকে তার ডাক্তারি বই পড়তে দিতেন। কি আশ্চর্য দেখুন! এ বাড়িতে আমি সুকুমারদাকে সবচেয়ে আপন লোক মনে করতুম, এমনকি দাদাদের চেয়েও।
অথচ তিনি ব্যোমকেশ আরও কতগুলি বই খুলিয়া দেখিয়া বিস্মিতভাবে বলিল, আপনি তো দেখছি একজন পাকা গ্রন্থকীটি, সব বই দাগ দিয়া পড়েছেন। ফণি বলিল, হ্যাঁ, পড়া ছাড়া আর তো কোনো অ্যামুজমেন্ট নেই, সঙ্গীও নেই। এক সুকুমারদা রোজ সন্ধ্যাবেলা খানিকক্ষণ আমার কাছে এসে বসতেন। আচ্ছা ব্যোমকেশ বাবু, সত্যিই কি সুকুমারদা এই কাজ করেছেন? কোনো সন্দেহ নেই। ব্যোমকেশ চেয়ারে আসিয়া বলিল, অপরাধীর বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে তাতে সন্দেহের বিশেষ স্থান নেই। বসুন, আপনাকে সব কথা বলছি। ফণি বিছানায় উপবেশন করিল। আমি তাহার পাশে বসিলাম। ব্যোমকেশ বলিল, দেখুন, হত্যা দুরকম হয়। এক, রাগের মাথায় হত্যা, যাকে ক্রাইম অফ প্যাশন বলে, আর এক সংকল্প করে হত্যা। রাগের মাথায় যে লোক খুন করে তাকে ধরা কঠিন নয়, অধিকাংশ সময় সে নিজেই ধরা দেয়। কিন্তু যে লোক ভেবেচিন্তে নিজেকে যথাসম্ভব সন্দেহমুক্ত করে খুন করে তাকে ধরাই কঠিন হয়ে পড়ে। তখন কে আসামি তার নাম আমরা জানতে পারি না। 5 জন লোকের ওপর সন্দেহ হয়, এরকম ক্ষেত্রে আমরা কোন পথে চলব? তখন আমাদের একমাত্র পথ হচ্ছে হত্যার প্রণালী থেকে হত্যাকারীর প্রকৃতি বোঝবার চেষ্টা করা। বর্তমান ক্ষেত্রে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখতে পাচ্ছি। হত্যাকারী লোকটা একাধারে বোকা এবং চতুর। অত্যন্ত বুদ্ধিমানের মত খুন করেছে, অথচ নির্বোধের মত খুনের যা কিছু প্রমাণ নিজের ঘরে নিয়ে রেখে দিয়েছে। বলুন দেখি, সত্যবতী চুচ দিয়ে খুন করবার কি দরকার ছিল? বাজারে কি চুচ পাওয়া না? আর উইলখানা যত্ন করে লুকিয়ে রাখবার কোনো আবশ্যকতা ছিল কি? ছিঁড়ে ফেললেই তো সব ন্যাটা চুকে যেত। এ থেকে কি মনে হয়? ফণি হাতের উপর চিবুক রাখিয়া শুনিতেছিল। বলিল, কি মনে হয়? ব্যোমকেশ বলিল, যে ব্যক্তি বুদ্ধিমান সে বোকমির ভান করতে পারে। সূত্রান পরিষ্কার বোঝা যাচ্ছে, আসামি যে হোক সে বুদ্ধিমান, কিন্তু বুদ্ধিমান লোকও ভুল করে, বোকা সাজবার চেষ্টাও সবসময় সফল হয় না। এই ক্ষেত্রেও আসামি কয়েকটা ছোট ছোট ভুল করেছিল বলে আমি তাকে ধরতে পেরেছি। ফণি মৃদুস্বরে জিজ্ঞাসা করিল, কি ভুল সে করেছিল? বলছি। ব্যোমকেশ পকেট হাটকায়া একটা সাদা কাগজ বাহির করিল। কিন্তু তার আগে এ বাড়ির একটা নকশা তৈরি করে দেখাতে চাই। একটা পেন্সিল আছে কি? যে কোনো পেন্সিল হলেই চলবে। ফণি বিছানায় বালিশের পাশে একটা বই রাখা ছিল, তাহার ভিতর হইতে সে একটা লাল পেন্সিল বাহির করিয়া দিল। পেন্সিলটা লয়া ব্যোমকেশ ভালো করিয়া দেখিল, তারপর মৃদু হাস্যে সেটা পকেটে রাখিয়া দিয়া বলিল, থাক, প্ল্যান আঁকাবার দরকার নেই, মুখেই বলছি। অপরাধী প্রধানত 3টি ভুল করেছিল। প্রথমে সে গ্রের অ্যানাটমির এক জায়গায় লাল পেন্সিল দিয়ে দাগ দিয়েছিল। দ্বিতীয়, সে বাক্স টানবার সময় একটু শব্দ করে ফেলেছিল। আর তৃতীয়, সে আইন ভালো জানত না। ফণির মুখ হইতে সমস্ত রক্ত নামিয়া গিয়া মুখখানা একেবারে মরার মতো হইয়া গিয়াছিল। সে অতি কষ্টে উচ্চারণ করিল, আইন জানত না? ব্যোমকেশ বলিল, না, আর সেই জন্যেই তার অত বড় অপরাধটা ব্যর্থ হয়ে গেলে। শুঙ্ক অধর লেখন করিয়া ফণি বলিল, আপনি কি বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। ব্যোমকেশ ধীরে ধীরে বলিল, সুকুমার বাবুর ঘরে থেকে যে উইলটা বেরিয়েছে, উইল হিসেবে সেটা মূল্যহীন, তাতে সাক্ষীর দস্তখত নেই। মনে হই ফণি এবার মূর্ছিত হইয়া পড়িয়ে যাইবে। অনেকক্ষণতে কেহে কোনো কথা বলিল না। দৃষ্টিহীন শুঙ্ক চক্ষু মেলিয়া ফণি মাটির দিকে তাকাইয়া রহিল। তারপর 2 হাতে মাথার চুল মুঠি করিয়া ধরিয়ে অর্ধব্যক্ত স্বরে বলিল, সব বৃথা, সব মিছে। ব্যোমকেশ বাবু, আমাকে একটু সময় দিন, আমি বড় অসুস্থ বোধ করছি। ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইয়া ঘাড় নাড়িল। আধ ঘণ্টা সময় আপনাকে দিলুম, তৈরি হয়ে নিন। দ্বার পর্যন্তে গিয়া ফিরিয়া দাঁড়াইয়া বলিল, থিম্বলটা অবশ্য ফেলে দিয়েছেন, সেটা সুকুমারের ঘরে রেখে আসেননি কে বোঝা যাচ্ছি না। তাড়াতাড়িতে আঙুল থেকে খুলতে ভুলে গিয়েছিলেন। না, তাই হবে। কিন্তু ক্লোরোফর্ম কার হাত দিয়ে আনালেন? মাখন। ফণি বিছানায় শুইয়া পড়িয়া বলিল, আধ ঘণ্টা পরে আসবেন। দ্বার ভেজাইয়া দিয়া আমরা নিচে নামিয়া আসিয়া বসিলাম। মাখন তখনও ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্টরের মধ্যবর্তী হইয়া দারুভূত জগন্নাথের মতো বসিয়াছিল। ব্যোমকেশ ভীষণ ভ্রুকুটি করিয়া তাহাকে প্রশ্ন করিল, তুমি কবে ফণিকে ক্লোরোফর্ম এনে দিয়েছেন? মাখন চমকাইয়া উঠিয়া বলিল, আমি কিছু জানি না। সত্যি কথা বল,
নইলে ওয়ারেন্টে তোমার নামই লেখা হবে। মাখন কাঁদিয়া ফেলিয়া বলিল, দোহাই আপনাদের, আমি এসবের মধ্যে নেই। ফণি বলেছিল রাত্রে তার ঘুম হয় না, এক ফোঁটা করে ক্লোরোফর্ম খেলে ঘুম হবে, তাই। বুঝেছি, একে এবার ছেড়ে দিতে পারেন বিধুবাবু। মুক্তি পাইয়া মাখন একেবারে বাড়ি ছাড়িয়া দৌড় মারিল। ব্যোমকেশ বলিল, ওয়ারেন্ট এসেছে? বিধুবাবু বলিলেন, না, এই এল বলে। কিন্তু কার জন্যে ওয়ারেন্ট? কোরালি বাবুকে যে খুন করেছে তার জন্যে। বিধুবাবু অতিশয় অপ্রসন্নভাবে মাথা নাড়িয়া বলিলেন, ব্যোমকেশবাবু, এটা পরিহাসের সময় নয়। কমিশনার সাহেব আপনাকে একটু স্নেহ করেন বলে আপনি আমার ওপর হুকুম চালাচ্ছেন, তাও আমি সহ্য করেছি, কিন্তু তামাশা সহ্য করবে না। তামাশা নয়, এ একেবারে নিরেট সত্যি কথা। শুনুন তবে, বলিয়া ব্যোমকেশ সংক্ষেপে সমস্ত কথা বিধুবাবুকে বলিল। বিধুবাবু কিছুক্ষণ বিস্ময়বিহুল হইয়া রহিলেন, তারপর ধর্মর করিয়া উঠিয়া বলিলেন, তাই যদি হয় তবে তাকে একলা ফেলে এলেন কি বলে? যদি পালায়? পালাবে না, সে নিজের অপরাধ স্বীকার করবে, আর সেইটাই আমাদের একমাত্র ভরসা। কারণ কার অপরাধ আদালতে প্রমাণ করা বিশেষ কঠিন হবে। জুরিদের আপনি জানেন তো, তারা নট গিলটি বলে আছে। তা তো জানি, কিন্তু আবার বসিয়া পড়িলেন। ঠিক আধ ঘণ্টা পরে আমরা ফণি ঘরে এলাম। বিধুবাবু সর্বপ্রথম দরজা খুলিয়া গটগট করিয়া ঘরে ঢুকিয়া থমকিয়া দাঁড়িয়া পড়িলেন। ফণি বিছানে শুইয়া আছে, বিছানার পাশে তাহার ডান হাতটা ঝুলিতেছে, আর ঠিক তাহার নিচে মেজের উপর পুরু হইয়া রক্ত জমিয়াছে। কবজির কাটা ধমনী হইতে তখনও ফোঁটা ফোঁটা কাল রক্ত ঝরিয়া পড়িতেছে। কিছুক্ষণ চাহিয়া থাকিয়া ব্যোমকেশ বলিল, এটা আমি প্রত্যাশা করিনি, কিন্তু এছাড়া তার উপায় বা ছিল কি? ফণির বুকের উপর একখানা চিঠি রাখা ছিল, সেটা তুলিয়া লইয়া ব্যোমকেশ পাঠ করিল। চিঠিতে এই কয়টি কথা লেখা, ব্যোমকেশ বাবু, চলিলাম। আমি খোড়া অকর্মণ্য, এখানে আমার অন্য জুটিবে না, দেখি ওখানে জোটে কিনা। আমি জানি মোকদ্দমা করিয়া আমার ফাঁসি দিতে পারিতেন না, কিন্তু আমার বাঁচিয়া কোনো লাভ নাই। যখন টাকাই পাইলাম না, তখন কিসের সুখে বাঁচিব? মামাকে খুন করিয়াছি, সেজন্য আমার ক্ষোভ নাই, তিনি আমাকে ভালোবাসিতেন না, খোড়া বলিয়া বিদ্রুপ করিতেন। তবে সুকুমারদার কাছে ক্ষমা চাহিতেছি, কিন্তু তিনি ছাড়া দোষ চাপাইবার লোক আর কে ছিল না। তাছাড়া তিনি ফাঁসি গেলে আরেকটা সুবিধা হইত, কিন্তু যে কথা নিজের বিকলাঙ্গতার লজ্জায় জীবনে কাহাকে বলিতে পারি নাই, আজ আর তাহা প্রকাশ করিব না। ক্লোরোফর্ম কোথা হইতে পাইয়াছি তাহা বলিব না। আনিয়া দিয়েছিল, সে আমার অভিসন্ধি জানিত না, তবে পরে হয়তো সন্দেহ করিয়েছিল। আপনি আশ্চর্য লোক, থেম্বলের কথাটাও ভুলেন নাই। সেটা সত্যই আঙুল হইতে খুলিতে ভুলিয়া গিয়েছিলাম। ঘরে ফিরিয়া আসিয়া চোখে পড়িল, সেটা এই ঘরে আছে, খুঁজিয়া লইবেন। সেদিন রাত্রিতে সত্যবতীর ঘর হইতে থিম্বলের আর চুচ চুরি করিয়েছিলাম, সে তখন রান্নাঘরে ছিল। আপনি ছাড়া আমাকে বোধহয় আর কেহে ধরিতে পারিত না, কিন্তু তবু আপনাকে বিদ্বেষ করিতে পারতেছি না। বিদায়। ইতি বহুদূরের যাত্রী ফণিভূষণ কর চিঠিখানি বিদ্যুবাবুর হাতে দিয়া ব্যোমকেশ বলিল, এখন সুকুমার বাবুকে ছেড়ে দেবার বোধহয় আর কোনো বাধা নেই। তার ভগিনীকেও জানানো দরকার, তিনি বোধহয় নিজের ঘরে আছেন। চল অজিত। সপ্তাহখানেক পরে আমরা দুইজনে আমাদের বসিবার ঘরে অধিষ্ঠিত ছিলাম। বৈকাল বেলা নীরবে চা পান চলিতেছিল। গত কয়দিন অপরাহ্নে ব্যোমকেশ নিয়মিত বাহিরে যাইতেছিল। কোথায় যায় আমাকে বলে নাই, আমিও জিজ্ঞাসা করি নাই। তাহার কাছে মাঝে মাঝে এমন দু একটা গোপনীয় কেস আসিত, যাহার কথা আমার কাছেও প্রকাশ করিবার তাহার অধিকার ছিল না। আমি জিজ্ঞাসা করিলাম, আজও বেরুবে নাকি? ঘড়ি দেখিয়া ব্যোমকেশ বলিল। একটু সংকোচের ভাবে প্রশ্ন করিলাম, নতুন কেস হাতে এসেছে না? কেস? হ্যাঁ, কিন্তু কেসটা বড় গোপনীয়। আমি আর ও বিষয়ে কোনো প্রশ্ন করিলাম না, বলিলাম, সুকুমারের ব্যাপার সব চুকে গেছে? হ্যাঁ, প্রবেটেক দরখাস্ত করেছে। আমি বলিলাম, আচ্ছা ব্যোমকেশ, ঠিক কিভাবে ফণি খুন করলে আমাকে বুঝিয়ে বলতো। এখনো ভালো করে জট ছাড়াতে পারছি না। চায়ের শূন্য পেয়ালাটা নামাইয়া রাখিয়া ব্যোমকেশ বলিল, আচ্ছা শোন, পরপর ঘটনাগুলো যেমন ঘটেছিল বলে যাচ্ছি। সেদিন দুপুরবেলা করালিবাবুর সঙ্গে মতিলালের ঝগড়া হল।
সন্ধেবেলা সুকুমার এসে তাই শুনে করালিবাবুকে বোঝাতে গেল। সেখান থেকে গালাগালি খেয়ে বেরিয়ে ফণির ঘরে প্রায় 7:30 পর্যন্ত কাটালে। তারপর খেয়ে দিয়ে বায়াস্কোপ দেখতে গেল। এ পর্যন্ত কোনো গোলমাল নেই। না, রাত্রি 8টার থেকে 9টার মধ্যে, অর্থাৎ সত্যবতী যে সময় রান্নাঘরে ছিল সেই সময় ফণি তার ঘর থেকে থিম্বল আর ছুঁচ চুরি করলে। সে বুঝতে পেরেছিল করালিবাবুর আবার উইল বদলাবেন এবং এবার সে সম্পত্তি পাবে। সে ঠিক করলে বুড়োকে আর মতো বদলাবার ফুরসত দেবে না। বুড়োকে ফণি বিষচক্ষে দেখত। বিকলাং লোকের একটা অদ্ভুত মানসিক দুর্বলতা প্রায়ই দেখা যায়। তারা নিজেদের দৈহিক বিকৃতি সম্বন্ধে ব্যঙ্গ বিদ্রুপ সইতে পারে না। ফণি বোধহয় অনেকদিন থেকে করালিবাবুকে খুন করবার মতলব আটছিল। বামুন ঠাকুর এজেহার থেকে জানা যায় রাত্রি আন্দাজ 11:30টার সময় মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল। গাঁজাখোরদের সময়ের ধারণা থাকে না, তাই বামুন ঠাকুর একটু সময়ের গোলমাল করে ফেলেছিল। গাঁজাখোরদের সময়ের ধারণা থাকে না, তাই বামুন ঠাকুর একটু সময়ের গোলমাল করে ফেলেছিল। আমি হিসাব করে দেখেছি, মতিলাল বাড়ি থেকে বেরিয়েছিল ঠিক 11:25। তার ও দোষ বরাবরই ছিল, রাত্রে বাড়ি থাকত না। সে বেরিয়ে যাবার পর ফণিও নিজের ঘর থেকে বেরোল। মতিলালের ঘর করালিবাবুর শোবার ঘরের ঠিক নিচেই। পাছে পায়ের শব্দ হয়, তাই ফণি এতক্ষণ অপেক্ষা করছিল। ঘুমন্ত করালিবাবুকে ক্লোরোফর্ম করতে মিনিট 5 সময় লাগল। তারপর সে তার ঘাড়ে অপটু হস্তে ছুঁচ ফোটালে। 3 বার ফোটবার পর তবে ছুঁচ যথাস্থানে পৌঁছল। সুকুমারের মতন ডাক্তারি ছাত্র যদি এ কাজ করত তাহলে 3 বার ফোটাবার দরকার হতে না। করালিবাবুকে শেষ করে ফণি পাশের ঘরের দেরাজ থেকে তার শেষ উইল বার করলে দেখলে উইল তার নামে বটে। এখানে একটু সন্দেহের অবকাশ আছে। এমন হতে পারে যে ফণি করালিবাবুকে ক্লোরোফর্ম করে পাশের ঘরে গিয়ে উইলটা পড়লে। যখন দেখলে উইল তারই নামে তখন ফিরে এসে করালিবাবুকে খুন করলে। সে যাই হোক, এই ব্যাপারে তার 10-12 মিনিট সময় লাগল। এখন কথা হচ্ছে উইলখানা নিয়ে সে কি করবে। যথাস্থানে রেখে দিলেও পারত, কিন্তু তাতে সুকুমারকে ভালো করে ফাঁসানো যায় না। অথচ নিজেকে বাঁচাতে হলে একজনকে ফাঁসানো চায়। উইল আর ক্লোরোফর্মের শিশি সে সুকুমারের ঘরে লুকিয়ে রেখে এল। জানত এতে বড় কাণ্ডের পর সব ঘর খানা তল্লাশ হবে, তখন উইলও বেরুবে। এক ঢিলে 2 পাখি মরবে। সুকুমার তখন ফিরতে পারে না। সে ফিরছে যখন ঘড়িতে ঢং ঢং করে 12টা বাজছে। আর কিছু বোঝাবার দরকার আছে কি? উইলে সাক্ষীর দস্তখত না থাকার কারণ কি? ব্যোমকেশ ভাবিতে ভাবিতে বলিল, আমার মনে হয় খাওয়া দাওয়ার পর করালিবাবু উইলটা লিখেছিলেন, তাই আর রাত্রে কিছু করেননি। সম্ভবত তার ইচ্ছে ছিল পরদিন সকালে চাকার বামুনকে দিয়ে সহি দস্তখত করিয়ে নেবেন। নীরবে ধূমপান করিয়া কিছুক্ষণ কাটিয়া গেল। তারপর জিজ্ঞাসা করিলাম, সত্যবতীর সঙ্গে তারপর আর দেখা হয়েছিল? সে কি বললে? খুব ধন্যবাদ দিলে তো। বিমর্ষভাবে মাথা নাড়িয়া ব্যোমকেশ বলিল, না, শুধু গলায় আঁচল দিয়ে পেন্নাম করলে। চমৎকার মেয়ে কিন্তু না? ব্যোমকেশ উঠিয়া দাঁড়াইল, তর্জনী তুলিয়া বলিল, তুমি আমার চেয়ে বয়সে বড়, সে কথাটা মনে আছে তো? হ্যাঁ, কেন? উত্তর না দিয়া ব্যোমকেশ পাশের ঘরে প্রবেশ করিল। মিনিট 5 পরে বিশেষ সাজসজ্জা করিয়া বাহির হইয়া আসে। আমি বলিলাম, তোমার গোপনীয় মক্কেল তো ভারী শৌখিন লোক দেখছি। সিল্কের পঞ্জাবি পরা, ডিকেটিভ না হলে মন ওঠে না। এসেন্স মাখানো রুমালে মুখমুচিয়া ব্যোমকেশ বলিল, সত্য অন্বেষণ তো আর 4টিখানি কথা নয়, অনেক তর্জোর দরকার। আমি বললাম, সত্য অন্বেষণ তো অনেক দিন থেকেই করছি, এ তো সাজসজ্জা তো কখনো দেখিনি। ব্যোমকেশ একটু গম্ভীর হইয়া বলিন, অন্বেষণ আমি অল্পদিন থেকেই আরম্ভ করেছি। তার মানে অতি গভীর। চললুম। ব্যোমকেশ দ্বারের দিকে অগ্রসর হই। সত্য, ওভো! আমি লাফায়া গিয়া তাহার কাঁধ চাপিয়া ধরিলাম। সত্যবতী, এই কদিন ধরে ওই মহাসত্যিটি অন্বেষণ করা হচ্ছে বুঝি? হ্যাঁ ব্যোমকেশ, শেষে তোমার এই দশা? কবি তাহলে ঠিক বলেছেন, প্রেমের ফাঁদ পাতা ভুবনে। ব্যোমকেশ বলিল, খবরদার, তুমি আমার চেয়ে বয়সে বড়, অর্থাৎ সম্পর্কে তার ভাণ্ডার,
ঠাট্টাই আর কি চলবে না। এবার থেকে আমিও তোমায় দাদা বলে ডাকব। জিজ্ঞাসা করিলাম, আমাকে এত ভয় কেন? সে বলিল, লেখক জাতটাকেই আমি ঘোর সন্দেহে দৃষ্টিতে দেখি। দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, বেশ, দাদাই হলুম তাহলে। ব্যোমকেশের মস্তকে হস্তার্পণ করিয়া বলিলাম, যাও ভাই, 4টে বাজে, এবার জয়াত্রায় বেরিয়ে পড়। আশীর্বাদ করি সত্যের প্রতি যেন তোমার অবিচলিত ভক্তি থাকে। ব্যোমকেশ বাহির হইয়া গেল।